ব্যাড ডেট আর ব্যাড ডেট রিকভারি রিলেটেড জার্নাল, ঠিক আছে? তো ব্যাড ডেট কি জিনিসটা বেসিক অ্যাকাউন্টিং টার্মে ডিটেইলসে বোঝানো আছে ব্যাড ডেট সম্পর্কে, ঠিক আছে? তো ঠিক আছে, আরো একবার বলে দেবো। তার আগে 1 নম্বর জার্নালটা তোমরা নিজেরাই করতে পারবে, তো তোমরাও করো, আমিও করছি। এই জার্নালটা আমরা অনেকবার করেছি। বলেছে কি সোল গুডস টু কে এন্ড পি 9000 এন্ড 12000। কে কে 9000 দিয়ে গুডস বেচেছি আর পি কে 12000 এর গুডস বেচেছি। তো আমরা কি বলেছি, আমরা যদি কাউকে গুডস বেচি আমাকে দেখতে হবে সেই গুডসটা ক্যাশে বেচেছি নাকি ধারে বেচেছি। এখানে বলে দেয়নি যে ক্যাশে বেচেছি, তার মানে কি ধারে বেচেছি। আচ্ছা, আমরা কাদেরকে ধারে গুডস বেচি? আমরা যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। ডেটার্স তো আমাদের অ্যাসেট, অ্যাসেটকে বানাতে গেলে কি করতে হয় স্যার? অ্যাসেটকে বানাতে গেলে ডেবিট করতে হয়। তো 1 নম্বর জার্নালটা লেখো সবাই, আমার সামনে সঙ্গে লেখো, অ্যাসেটকে বানাতে গেলে ডেবিট করতে হয়, ঠিক আছে? তো মানে ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেটকে বানাতে গেলে ডেবিট করতে হয়। এখানে ডেটার্স কে কে আর পি হচ্ছে ডেটার্স। তাহলে লেখো কে অ্যাকাউন্ট ডেবিট, লেখো কে অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 9000, পি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা এটা 12000। তাহলে আবার বলে দিচ্ছি, আমরা যাদেরকে গুডস বেচি অর্থাৎ আমরা যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে, ঠিক আছে? আমরা কাদেরকে ধারে গুডস বেচি? কে আর পি কে। কে আর পি হচ্ছে আমাদের কোম্পানির ডেটার্স, ডেটার্স হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাই ডেবিট করলাম, রেসপেক্টিভ অ্যামাউন্ট গুলো লিখে দিলাম, ঠিক আছে? আর আমরা কি বলছি, আমাদের পুরো অ্যাকাউন্টেন্সি বলছে বেসিক অ্যাকাউন্টিং টার্মের ফার্স্ট ভিডিও সেকেন্ড পয়েন্ট ছিল গুডস। আমরা যদি কাউকে গুডস বেচি তাকে বলে সেল, গুডস বেচাকে অ্যাকাউন্টসে বলা হয় সেল। সেল তো আমাদের ইনকাম, ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই এখানে ক্রেডিটে লিখবো টু সেলস। কি লিখবো? টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা টোটাল? 21000 টাকা। তো 1 নম্বর এমন কিছু কঠিন ছিল না, এটা তো তোমরা জানোই, এটা নতুন কিছুই না। এবার বলবো ব্যাড ডেট। ব্যাড ডেটটা নিয়ে বোঝাবো। ব্যাড ডেট, এই ব্যাড ডেট কথাটির বাংলা অর্থ হলো কুড়ি। কুড়ি ব্যাড ডেটটা আগে বুঝিয়েছি। দেখো তোমরা এই অঙ্কটা থেকেই বলো আমরা কাদেরকে ধারে গুডস বেচেছি। স্যার আমরা এই অঙ্কটা সহজে বলতে পারি, আমরা কে আর পি কে ধারে গুডস বেচেছি। কে আর পি কে ধারে গুডস বেচেছি, মানে কে আর পি আমাদের বিজনেসের কে ডেটার্স, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। আর ডেটার্স এর থেকেই আমরা টাকা পাই, অর্থাৎ কে থেকে 9000 টাকা পাই, পি থেকে 12000 টাকা পাই। দেখো ব্যাড ডেটের কনসেপ্ট বোঝানোর জন্য এইটুকু তো বললাম, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে আমরা টাকা পাই। আচ্ছা, তারা যদি টাকা না দেয় স্যার কেন টাকা দেবে না? আরে টাকা মেরে দিতে পারে, হয়তো তাদের স্বভাবই আছে টাকা মারা। সব দোকান দিয়ে জিনিসপত্র কিনবে কিন্তু দোকানদারকে টাকা দেবে, এটা তাদের স্বভাব, এটা হতে পারে। আর এমন হতে পারে সে মারা গেছে, আরে সে মারা গেছে, সে মারা গেলে কার থেকে টাকাটা পাবো? সে মারা গেলে আমরা টাকাটা পাবো কার থেকে? কোনোদিন টাকা পাবো না। সে মারা গেলে তার থেকে তো কোনো টাকা পাবো না, স্যার তার ফ্যামিলি থেকে। আরে ফ্যামিলি থেকে, ফ্যামিলি বলছে যে যার কাছ থেকে নিয়েছিলে সেই তো মারা গেছে, আমরা টাকা দেবো না, হতেই পারে। আচ্ছা এমনও তো হতে পারে যে এই যে যাদেরকে আমরা ধারে গুডস বেচেছিলাম তাদের কাছে টাকা পেতাম, দেখো তারা ভিখারি হয়ে গেছে। আরে ভিখারি, দেউলিয়া, ইনসলভেন্ট হয়ে গেছে। পাতি কথা বললাম ভিখারি, ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। কি নাম বললাম? ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে দেউলিয়া, বা তোমরা ব্যাংকরাপ্ট বলতে পারো, দেউলিয়া হয়ে গেছে। তাহলে কি বললাম, কথাটা কি বললাম? ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে। যদি এরকম পাও দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে, তাহলে যে দেউলিয়া হয়ে গেছে সে কখনো টাকা দিতে পারবে? দেউলিয়া মানে পাতি কথা, সে ভিখারি হয়ে গেছে, অর্থাৎ সে টাকা দেওয়ার মতো পজিশনেই নেই। ইনসলভেন্ট মানে যেই ব্যক্তি টাকা পেমেন্ট করার মতো পজিশনেই নেই তাকে তো ইনসলভেন্ট বলে। তার মানে ধরো আমি নাম বললাম কে আর পি, ধরো এই দুজনকে ধারে গুডস বেচেছি, দেখা গেল দুজনের মধ্যে ধরো একজন মারা গেছে। আর আমি প্রথমে কে এর কথা বলি, একজন একজন করে বলি, একজন একজন করে বলি, একজন একজন করে বলি। কে কে ধারে গুডস বেচেছিলাম, এ আমার কোম্পানির ডেটার্স ছিল, এ আমার কোম্পানির ডেটার্স ছিল, সে এর কাছে টাকা পেলাম যথারীতি। ওর কাছে যখন টাকা দিতে গেছি, যেদিন টাকা দিতে গেছি দেখি ও ভদ্রলোক মারা গেছে। তাহলে আমি টাকাটা পাবো কার থেকে? তাহলে আমার বিজনেসের এক্ষেত্রে লস হয়ে গেল না, বিশাল বড় ক্ষতি হয়ে গেল, এটাকে ব্যাড ডেট বলে। আচ্ছা আর কি হতে পারে? কে মারা যেতে পারে। আচ্ছা মারা গেল, আর এক সময় চলে গেলাম, কেটা বললাম, এবার ধরো পির কথা বলছি, পির কাছে চলে গেলাম টাকা দিতে, পির কাছে টাকা দিতে চলে গেলাম, দেখলাম পির বাড়ি, পির অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, পি ওই বাড়িতে থাকেই না, তাহলে কার কাছ থেকে টাকা পাবো? এক্ষেত্রেও ব্যাড ডেট হয়ে গেল। এটাও হতে পারে। বা এরকমও নতুন একটা কাস্টমার আসতে পারে, কেমন কাস্টমার হতে পারে? যে যাকে আমি ধারে গুডস পেয়েছিলাম তাকে তো ডেটার্স বলে। দেখা গেল তার কাছে টাকা যেতে গেছি, ও যে টাইম দিয়েছিল সেই টাইমে ওকে টাকা যেতে গেছি, ওকে টাকা যেতে গেছি, বলছে কি ওর কাছে টাকা নেই, ও বলছে আমাকে কেটে মেরে ফেললেও কোনো টাকা বের করতে পারবো না, 1 টাকাও নেই, আমি ভিখারি হয়ে গেছি, আমি ইনসলভেন্ট হয়ে গেছি।
ঠিক আছে। তার মানে এই সমস্ত পজিশনে মানে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি দেউলিয়া মানে ইনসলভেন্ট হয়ে যায়, কোনো ব্যক্তি যদি অ্যাড্রেস চেঞ্জ করে দেয়, এক্ষেত্রে তাদেরকে টাকা পাবো না। ঠিক আছে, এই জিনিসটাকে বলে ব্যাড ডেট। অর্থাৎ যাদের কাছে কোম্পানি টাকা পেত তাদের থেকে কোনো কারণে টাকা পয়সা না পাওয়া যায় তাকেই ব্যাড ডেট বলে। ঠিক আছে, কারণগুলো বললাম কেন টাকা পাওয়া যায় না, মারা যেতে পারে, অ্যাড্রেস চেঞ্জ করতে পারে, বা দেউলিয়া বা ইনসলভেন্ট হতে পারে, এই সমস্ত কারণে টাকা পাওয়া যায় না। তো টাকা পাওয়া না গেলে এটা কি বিজনেসের কি ইনকাম না এক্সপেন্সেস? স্যার এটা বিজনেসের এক ধরনের ক্ষতি বা এক্সপেন্সেস বলতে পারেন। এটা বিজনেসের এক ধরনের ক্ষতি, লস। এটা যে বিজনেসের এক ধরনের লস, যার কাছে টাকা পেত তার কাছে টাকা পাওয়া গেল না, বিজনেসের লস তো। ঠিক আছে, আর লস আমরা এক্সপেন্সেস ক্যাটাগরির মধ্যে ফেলে দেব। ঠিক আছে, দেখা যাক কি বলেছে এখানে। 2 নম্বর বলেছে পি বিকেম ইনসলভেন্ট। পি, এই যে ভদ্রলোক পি, পি দেউলিয়া হয়ে গেছে। পি কি হয়ে গেছে স্যার? পি দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে, and is unable to pay any amount। সে আর একটা টাকাও দিতে পারেনি। পির কাছে চলে গেছি, পি বলেছিল আজ থেকে 2 মাস পর টাকাটা শোধ করে দেব। ও টাকা দিতে আসছে না, আমি ওর বাড়িতে চলে গেলাম টাকা দিতে। আমি না যাই, আমি কাউকে পাঠালাম টাকা দিতে। ঠিক আছে তো? তো দেখা গেল কি ওর কাছে একটা টাকাও নেই। ও বলছে কি আমাকে মেরে ফেলো, মেরে ফেললেও একটা টাকাও পাবে না। আমার মানে ওর বাড়ি ঘরই নেই, ওর বাড়ি ঘরই নেই, বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। মানে ওর কাছে লোকে এত টাকা পেত, এত টাকা পেত, ওর বাড়ি ঘর শেষ হয়ে গেছে। ও রাস্তায় ফুটপাতে বসে ভিক্ষা করছে, তাও টাকা নেই ওর কাছে, মানে ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে। অর্থাৎ ওর কাছ থেকে একটা টাকাও পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে পি বিকেম ইনসলভেন্ট এন্ড ইজ আনএবল টু পে এনি অ্যামাউন্ট। ওর থেকে একটা টাকাও পাওয়া গেল না। তাহলে বলো এখানে বিজনেসে কি হলো স্যার? বিজনেসে লস হয়ে গেল। এই লসটার নাম কি? ব্যাড ডেট। তার মানে আমরা কি বলছি, আমাদের অ্যাকাউন্টিং রুল কি বলছে? মডার্ন রুল বলছে এক্সপেন্সেস মানে লসের মধ্যে পড়ছে। ঠিক আছে তো? যদি এক্সপেন্সেস হলে মানে এখানে এক্সপেন্স বাড়ছে না কমছে? স্যার এক্সপেন্সেস বাড়ছে। এক্সপেন্সকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এই এক্সপেন্সেসটার নাম হচ্ছে ব্যাড ডেট। ঠিক আছে, এই এক্সপেন্সের নাম হচ্ছে ব্যাড ডেট, ব্যাড ডেট অ্যাকাউন্টিং। আচ্ছা, কার নাম বলেছে? কার থেকে? কে ইনসলভেন্ট হয়েছে? স্যার পি ইনসলভেন্ট হয়ে গেছে, মানে পি থেকে টাকা পাবো না। পি থেকে কত টাকা পেলাম? 12,000 টাকা। 12,000 টাকা পেলাম না, তাহলে বিজনেসের এটা খরচ হয়ে গেল। খরচ পাচ্ছে মানে ডেবিট। ঠিক আছে তো? কার কাছে টাকা পেলাম? স্যার পির কাছে টাকা পেতেন। পি আমার কোম্পানি কে ছিল? ডেটার্স মানে অ্যাসেট। তাহলে এই অ্যাসেটটা বাড়ছে না কমছে? স্যার পি থেকে টাকা পাবো না, মানে অ্যাসেটটা তো কমে গেল। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে এই অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে, অ্যাসেটটার নাম কি? পি। ঠিক আছে তো? তাহলে কত হলো অ্যামাউন্ট? 12,000। মানে যাদেরকে আমরা ধারে উঠবেছি তাদেরকে তো ডেটার্স বলে। তার মানে এই ডেটার্স থেকে 1 টাকা পাওয়া যাবে। কি করে টাকা পাবো? ও তো ইনসলভেন্ট হয়ে দেউলিয়া হয়ে গেছে। ও বলছে ওর থেকে 1 টাকাও পাওয়া যাবে না। তার মানে ডেটার্স মানে অ্যাসেট কমে গেল, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। তো এটা 2 নম্বর এন্ট্রি হয়ে গেল। ভালো করে করবে, কেয়ারফুলি করবে। এটা বুঝতে পারলে তো? বোঝো, মুখস্থ করার জায়গা নেই, বুঝতে হবে কেন এটা ডেবিট হলো, কেন এটা ক্রেডিট হলো। ঠিক আছে তো? 3 নম্বর বলছে কে ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট। কে ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট। কে তো ইনসলভেন্ট মানে একই কথা বলেছে, কেও দেউলিয়া হয়ে গেছে। যা বাবা, কেও দেউলিয়া হয়ে গেছে, কেও দেউলিয়া হয়ে গেছে। কিন্তু একটা কথা বলেছে, বলেছে এট 40 পয়সা মানে 40 পয়সা, 40 পয়সা ইন আ রুপি, 1 টাকার মধ্যে 40 পয়সা রিয়ালাইজ ফ্রম হিজ স্টেট। ঠিক আছে তো? কি বলেছে? বলছে কে ভদ্রলোকও দেউলিয়া হয়ে গেছে, কিন্তু কে থেকে 40 পয়সা পাওয়া যাবে। 40 পয়সা মানে 0.40 পাওয়া যাবে। কে থেকে 40 পয়সা পাওয়া যাবে। মানে এই লাইনটার মানে বলতে চাইছে যে কে এর কাছে যদি কেউ 1 টাকা পেত, কে এর কাছে যদি কেউ 1 টাকা পেত, কে তাকে 40 পয়সা দেবে। মানে কে তো বাড়িঘর ছিল, ও বাড়িঘর বেচেছে, বাড়িঘর বেচে দিয়েছে, বেচে দিয়ে সবাইকে টাকা শোধ করবে। তো বাড়িঘর বেচে যা টাকা পেয়েছে, ওর টাকাটা এতটাই কম পেয়েছে যে ওর কাছে যদি কেউ 1 টাকা পায় তাদেরকে 40 পয়সা দিতে পারবে। ঠিক আছে তো? তো সমস্ত কি বললো তখন? আমার বিজনেস মানে আমাদের বিজনেস বললো ঠিক আছে কিছু তো পাবোই না। আরে কিছুই তো পাবো না। যেমন আগেরটা কি ছিল? পি থেকে তো 1 টাকাও পেলাম না, কে থেকেও পাবো না। তখন একটা বললাম ঠিক আছে যা পাওয়া যায় তাই ভালো। আরে যা পাই তাই ভালো, আর কি মানে কিছুই তো পাচ্ছিলাম না। প্রথমে তো বলেছিল কে ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, কে দেউলিয়া হয়ে গেছে। ওর থেকে 1 টাকাও পেতাম না, কে এর কাছে পেতাম 9,000 টাকা, 1 টাকাও পেতাম না। কিন্তু ও তবু একটা প্রমিস করেছে, বলেছে না আমার বাড়ি ঘর বেচে যা টাকা পেয়েছি আমি তোমাদের 40 পয়সা দিতে পারবো। যারা আমাকে টাকা পায় 1 টাকা তাদেরকে 40 পয়সা দেবো। তার মানে বলো আমরা কে এর কাছে কত টাকা পাই? স্যার আমরা কে এর কাছে 9,000 টাকা পাই। তার মানে ও কত দেবে? ও 40 পয়সা দেবে। 1 টাকায় 40 পয়সা হলে 9,000 ইনটু 40 পয়সা করো, কত টাকা পাবো? কে থেকে 3,600 টাকা। ঠিক আছে? আচ্ছা কে থেকে কত পেলাম? 3,600 টাকা।
বিজনেসে কি আসছে স্যার, বিজনেসে ক্যাশ আসছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তো লেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 3600 টাকা। কত টাকা পেতাম কে এর কাছে, স্যার কে এর কাছে 9000 টাকা পেতাম, ঠিক আছে, কে এর কাছে 9000 টাকা পেতাম, পেলাম কত, পেলাম কত 3600 টাকা। আমাকে বলতে পারবে কত টাকা পাইনি, আমাকে বলো। কে এর কাছে পেতাম 9000 টাকা, পেলাম, কে এর কাছে পেতাম 9000 টাকা, কিন্তু আলটিমেটলি পেলাম 3600, পেলাম না কত, এখানে 400 আর এখানে কত হচ্ছে 4 মানে 5400, তাহলে কত টাকা পেলাম না 5400। তার মানে আমরা যদি কাস্টমার মানে ডেটার্স এর থেকে যদি কোনো টাকা পয়সা পাওয়া না যায় তাকে ব্যাড ডেট বলে। তার মানে এই অঙ্কে আবার ব্যাড ডেট কত, এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে রিসিভ, আর এটা হচ্ছে নট রিসিভ, এটা হচ্ছে নট রিসিভ, ঠিক আছে, এটা হচ্ছে নট রিসিভ। আমাদের অ্যাকাউন্টেন্স উইল নট, কোনো কাস্টমার থেকে টাকা পয়সা পাওয়া না গেলে তাকে বলে ব্যাড ডেট। তার মানে আমার ব্যাড ডেট কত হলো অঙ্কে, স্যার ব্যাড ডেট 5400 টাকা হচ্ছে। ব্যাড ডেট হচ্ছে আমাদের খরচ, খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তো এখানে ডেবিট লিখবো, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট লেখো, কত টাকা 5400 টাকা, ঠিক আছে। তো তার মানে বলো এটা কে এর কত চলছে, কে এর কাছে কত পেতাম, স্যার কে এর কাছে 9000 টাকা পেতেন, তার মধ্যে 3600 টাকা দিয়ে দিল আর ও 5400 টাকা দিতে পারবে না। তার মানে কি অ্যাসেট পুরো শেষ হয়ে গেল, তাই তো। দেখো কে এর কাছে আমরা 9000 টাকা পেতাম, তার মধ্যে ও 3600 টাকা দিয়ে দিল আর 5400 টাকা দিতে পারবে না, ব্যাড ডেট হয়ে গেল। তার মানে কি পুরো অ্যাসেট বন্ধ করে দিলাম, অ্যাসেট শেষ হয়ে গেল। তাহলে এখানে কি অ্যাসেটের ব্যালেন্স কমে যাচ্ছে। তো এখানে যে ডেটার্স এর কাছে যে কে এর কাছে 9000 টাকা পেতাম, ও 9000 টাকার মধ্যে 3600 টাকা দিয়ে দিয়েছে আর 5000 টাকা দিতে পারবে না, তার মানে তো পুরো ডেটার্স বন্ধ হয়ে গেল, তাই তো। তাহলে এখানে লিখো টু ডেটার্স, ডেটার্স হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, কে করতে হয়, এখানে ডেটার্সের নাম হচ্ছে কে, এখানে লিখো টু কে অ্যাকাউন্ট, কত টাকা 9000 টাকা। আরে তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না। আরে কে এর কাছে 9000 টাকা পেতাম, তার মধ্যে ও 3600 টাকা দিয়ে দিয়েছে, দিতে পারেনি কত 5600 টাকা, সরি 5400 টাকা দিতে পারেনি, এটা তো ব্যাড ডেট। তার মানে কি কে এর কাছে কি আর 1 টাকা পাবো, ওর কাছে এত টাকা পেতাম, ও এত টাকা দিয়ে দিয়েছে, বাকি টাকা ব্যাড ডেট হয়ে, তাহলে ওর থেকে তো টাকা পাবো না। মানে ডেটার্স এর থেকে আর টাকা পেলাম না, ডেটার্স আমাদের অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, তাই তো ক্রেডিট করলাম কি অ্যাকাউন্ট। তার মানে তিনটাও হয়ে গেল। এবার 4 নম্বর করব, 4 নম্বরটা মন দিয়ে শুনবে। এই যে 1 2 3 এর সঙ্গে কিন্তু 4 এর কোনো মিল নেই, ঠিক আছে, চারটা একটু অন্য পয়েন্ট, অন্য পয়েন্ট কি বলেছে, অ্যামাউন্ট অফ ₹3000 treated as bad debt last year now recovered। কি হয়েছে গল্পটা, আমাদের বিজনেসের একজন কাস্টমার ছিল, ঠিক আছে, ও ধারে গুডস কিনে নিয়ে গেছে, ও ধারে গুডস কিনে নিয়ে গেছে, ও বলেছিল যে 3 মাস পর টাকাটা শোধ করে দেবে, ঠিক আছে, ওকে ধারে গুডস বেচে দেওয়া হয়েছে, ও আমাদের কোম্পানি ডেটার্স হয়ে গেল। 3 মাস পর ওকে টাকা দিতে গেছি, ও টাকা দেয়নি, ও বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, ও আর টাকা পয়সা দেয়, এটা আমাদের কোম্পানি কি করেছে, ওকে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছে। ও কি, ও বলেনি যে ও দেউলিয়া হয়ে গেছে, ও দেউলিয়া হয়নি, ও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, ও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তার মানে কি আমার ব্যাড ডেট হয়ে গেছিল, কোম্পানির ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিল। এই অবস্থায় তার মানে আমি ধরে নিলাম পার্টিটার নাম ছিল এক্স, পার্টির নাম কি ছিল এক্স, ঠিক আছে, আমাদের ধরো বিজনেস এটা হচ্ছে ফার্ম ছিল, এই যে ফার্ম ছিল, ফার্ম ধরো এক্স কে গুডস বেচেছিল, কি করেছিল, সোল্ড করেছিল, কিসে, ক্রেডিট, ধারে গুডস সোল্ড করেছিল। তো ধারে গুডস সেল করেছিল, ধারে গুডস সোল্ড করলে তোমার তখন জার্নাল কি করেছিল, ঠিক আছে, এক্স অ্যাকাউন্ট ডেবিট, এই করেছিল এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে। এইবার কি হয়েছিল, ও এক্স ফার্মকে বলেছিল যে ঠিক আছে কিছু চিন্তা করবেন না, 3 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেব। 3 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, ফার্ম লোক পাঠিয়েছে এক্স এর কাছে টাকা যেতে, এক্স এর কাছে টাকা যেতে পাঠিয়েছে, তো এক্স এর বাড়িতে গেছে, দেখে কি বাড়িতে তালা মারা। তখন আশেপাশের লোককে জিজ্ঞাসা করলো ও তো এখানে ভাড়া থাকতো, ও এই এরিয়া ছিল, 1 মাস আগে চলে গেছে। তার মানে কি তখন কি করবে, কোম্পানি কি আর টাকা পাবে, কারণ কোম্পানির কাছে কোনো অ্যাড্রেস নেই, ওর কোনো কন্টাক্ট নেই যে ও কোথায় থাকে, ওর ফোন নাম্বারও নেই, ফোন নাম্বার যেটা দিয়েছিল ভুল, ফোন করে দেখা যাচ্ছে ফোন নাম্বারটাই ভুল, যেই ফোন নাম্বারটা দিয়েছিল দেখা গেল যে ফোন নাম্বারটা পুরোপুরি রং, তো ফোন করে ওকে কন্টাক্ট করে পাওয়া কোম্পানি বলে যা আর টাকা পাওয়া গেল না, আর টাকা পাওয়া গেল না। তার মানে কি হলো, এটা কোম্পানির একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল। আরে বিশাল বড় ক্ষতি হয়ে গেল, তাহলে ক্ষতি মানে কি, ক্ষতি বা বলতে পারো তোমরা খরচ, তার মানে এই খরচটার নাম কি স্যার, ব্যাড ডেট। তার মানে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট অ্যাকাউন্ট খরচ বাড়লে ডেবিট করতে হয়, এই ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, ঠিক আছে। তো আচ্ছা কার থেকে টাকা পেলাম, এটা
স্যার এক্স এর থেকে টাকা পাওয়া গেল না, এক্স এর থেকে টাকা পাওয়া গেল, এক্স তো নেই, এক্স এর থেকে টাকা পাবো না, তার মানে এক্স কি আমার কোম্পানির ডেটার্স, তার ডেটার্স অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হবে, ঠিক আছে? এই হয়ে গেল। এইবার এক্স এর কোনো এক রিলেটিভ আমাদের দোকানে এসেছে, ঠিক আছে? আমাদের দোকানে এসেছে, তখন কথাবার্তা শোনার পর জানা গেল আচ্ছা এটা এক্স এর রিলেটিভ। এক্স এর রিলেটিভকে বলা হলো জানো, ওটা তোমাদের রিলেটিভ হয়, একদম বাজে লোক, একদম বাজে লোক। তো ও বলেছিল 3 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেবে, এখন টাকা শোধ করেনি, ফোন করছি ফোন সুইচ অফ দেখাচ্ছে, ঠিক আছে? বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছে। তখন ওই এক্স এর রিলেটিভ শুনলো, শুনে ওর সঙ্গে আবার এক্স এর কন্টাক্ট আছে, তো বললো যে কি তুমি ওই দোকান থেকে মাল নিয়ে এসছো আর তুমি টাকা পয়সা দাওনি, এরকম চিটিংবাজি করে বেড়াচ্ছ। তো তখন ও শুনে খারাপ লাগলো, ও ঠিক তার এক্স শোনার পর 2-3 দিন পর চলে আসলো, 2-3 দিন পর চলে এসে দোকানে এসে টাকা দিয়ে গেল, দোকানে এসে টাকা দিয়ে গেল। গল্পটা বুঝতে পারলে? দোকানে এসে টাকা দিয়ে গেল। তাহলে বলো, মানে দোকান মানে ফার্মের কাছে কি আসলো স্যার? ফার্মে টাকা আসলো, ফার্মে টাকা আসলো, ফার্মে টাকা আসলো। কোথায় করবো, কোথায় করবো? এখানে মুছে করছি, ঠিক আছে? এখানে মুছে করছি, ফার্মে টাকা আসলো। তাহলে টাকা আসলে কি হবে স্যার? টাকা আসছে মানে ক্যাশ, ক্যাশ মানে অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, এটা 4 নম্বর। অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে বলো? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। কত টাকা এসেছে স্যার? এই অঙ্কে বলেছে, এই অঙ্কটা 3200 টাকা এসেছে। কার থেকে এসেছে? কার থেকে এসেছে স্যার? ওই যে আরে একদম বলো না এক্স এর থেকে এসেছে, এক্স এর টাকা, আরে এক্স এর থেকে কোথায় টাকা আসছে? এই যে ফার্মের যে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে তো? ফার্মের তো একজন অ্যাকাউন্টেন্ট আছে, সে দেখছে এক্স এর কাছে, ধরো এক্স এর কাছে এক্স কে 5000 টাকার গুডস বেচা হয়েছিল, ঠিক আছে তো? এক্স টাকা দিতে পারেনি, তাই এখানে 5000 হয়ে গেছে। তো প্রশ্ন হলো এই 3200 টাকা কার থেকে এসেছে? 3200 টাকা কার থেকে এসেছে? তোমরা বলতে পারো স্যার এই 3200 টাকা তো এই যে এক্স টাকা মেরে চলে গেছিল, এখন এক্স টাকা দিয়ে গেছে। আরে এক্স কোম্পানিতে এক্স এর নাম ধরাই আছে, এক্স এর কাছে দেখো 5000 টাকা আমরা পেতাম, এক্স এর কাছে 5000 টাকা পেতাম, এক্স কে তো আমরা ক্রেডিট করে দিয়েছি, তাই তো? আমরা কি ঘোষণা করে নিয়েছি যে না এক্স আর টাকা দিতে পারবে না, তার মানে এক্স এক্স তো কেটে গেল। আমার কাছে একটা স্টুডেন্ট পড়তো রাম, তো ওর কাছে যত টাকা পেতাম, মানে পরে যা হয়েছে যত টাকা পেতাম সবই দিয়েছে, পরে 1000 টাকা বাকি ছিল, আমি অনেক টাকা ছিলাম, দেখি তারপর দিয়ে আর পড়তে আসছে না, ঠিক আছে? পড়তে আসছে না, তখন আমি কি হয়েছে, অনেক দিন ধরে আসছে না ছেলেটা, 1 বছর 2 বছর ধরে আর পড়তে আসছে না, তো কি হয়েছে? ভাবলাম ছেলে ফেলে দিয়েছে, টাকা মেরে দিয়েছে। তো আমার খাতায় যে আমার যে একটা টিউশন ফিজের খাতা, যে খাতায় তো নাম লেখা ছিল রাম বলে 1000 টাকা, তো আমি ওটা কেটে দিয়েছি। এইবার 2 বছর পর এসে ও এসে টাকাটা ফেরত দিয়েছে। তখন আমি খুঁজছি, আমি তখন নাম খুঁজছি, আমাকে টাকা দিল কে? আমি তোমার নাম কি? বলে রাম, 1000 টাকা দিয়েছে। এবার আমি আমার খাতায় খুঁজেই পাচ্ছি ওর নাম কেন, ওর নাম তো আমি কেটে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো তো? তার মানে এখানে আমি এটাই বলতে চাইছি, আমরা তো ব্যাড ডেট বলে এখানে এক্স কে তো আগেই ঘোষণা করে দিয়েছিলাম ব্যাড ডেট, এখন সেই টাকাটা রিকভার করছি, এটা হচ্ছে আমাদের ইনকাম, ঠিক আছে? তাই ইনকামটা লিখবো টু ব্যাড ডেট রিকভার। ভুল করে এটা এক্স লেখা যাবে না, ঠিক আছে তো? এখানে লিখবো কি টু ব্যাড ডেট রিকভার বা রিকভারি লিখতে হবে, ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট কত? 3200 টাকা। তাহলে আমি আবার বলে দিচ্ছি ব্যাড ডেট রিকভারি জিনিসটা কি। অ্যামাউন্ট অফ রুপিস 3200 ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট লাস্ট ইয়ার। আগের বছর কোনো একজন কাস্টমারকে আমরা ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম, ঠিক আছে? সেই কাস্টমার এই বছর টাকা দিয়ে দিয়েছে, তার মানে আগের বছর ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম মানে আর টাকা পাবো না, আমি আমার ব্যবসার খরচ দেখিয়ে দিয়েছি। আরে আগের বছর এমন একজন কাস্টমার ছিল, ও টাকা দিচ্ছে না বলে আমি আগের বছরই ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম ওর থেকে টাকা পাবো না, তাই ওকে ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিলাম, খরচ দেখিয়ে দিয়েছিলাম, পরের বছর এসে টাকা দিয়ে দিয়েছি, তার মানে ইনকাম হয়ে গেছে, মানে ইনকাম হয়ে গেছে। ভুল করে এখানে এক্স লিখতে পারবে না। তোমরা বলেছো এক্স এর থেকে টাকা পেয়েছি, এক্স কেন লিখবে না? আরে এক্স এর থেকে টাকা পেতাম, আমরা তো এক্স কে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, আর কি করে টাকা পাবো, ঠিক আছে তো? কিন্তু পরে টাকা দিয়ে গেছে, এক্স এর নাম আমরা লিখতে পারবো না, এক্স এর নাম আমরা লিখতে পারবো না, এটা বিজনেসের ইনকাম হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছো কেন এক্স এর নাম লিখতে পারলাম না। এক্স এর নাম কেন লিখতে পারলাম না? এক্স এর কাছে যত টাকা পেতাম, ও টাকা দিতে পারেনি বলে ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এক্স আমার কোম্পানিতে আর নেই, এক্স আমার কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট, ও খাতা খুলে দেখছে এক্স তো টাকা দিতে আসছে, এবার এক্স এর খাতা খুলে দেখছে যে এক্স এর তো কোনো নেই, এক্স এর তো টাকা ব্যালেন্স শেষ, এক্স এর অ্যাকাউন্টই বন্ধ হয়ে গেছে। তো সেই অবস্থায় তখন কি বলবে? কোম্পানি এটা এক্স এর থেকে টাকা পেয়েছে, মানে এটা ইনকাম। পরবর্তী সময় খুঁজে পাওয়া গেল যে না, এক্স এর থেকে টাকা পেতাম, এক্স টাকা দিতে পারছে না বলে ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, পরবর্তী সময় টাকা পাওয়া গেল, এই যে ব্যাড ডেটের এগেইনস্টে যে টাকা পাওয়া গেল, এই টাকা বলে ব্যাড ডেট রিকভার, ব্যাড ডেটটা রিকভার করলাম। তো আশা করি বুঝতে পারি, যেহেতু আমরা অলরেডি এক্স এর নাম আগে দেখিয়ে দিয়েছি, আর দেখাতে পারবো না।
তো এটা পারচেজ করলে তার যার নাম কি হয় আগেই শিখেছি। এবার অ্যাসেট বেচলে তার কি যার নাম হতে পারে সেইগুলো করাবো, এবং সেই অ্যাসেট গুলো যদি আমরা প্রফিটে বেচি তাহলে কি হতে পারে, বা লসে বেচলে কি হতে পারে তার যার নাম করাবো। তো দেখো না, তোমরা দেখে নাও 1 নম্বরটা কি বলেছে, একদম ইজি জিনিস দিয়েছে, বেশি কিছু বোঝাতে হবে না। ওল্ড মেশিন, মেশিন আমরা জানি মেশিন হচ্ছে আমাদের অ্যাসেট, ঠিক আছে। এই যে ওল্ড মেশিন কস্ট ছিল কত 8000, মানে এই মেশিনটার কস্ট ছিল কত 8000 টাকা, এই মেশিনটা বেচে দিয়েছি কত 7500 টাকা। মানে দেখো তোমরা নিজেই বোঝার চেষ্টা করো, সেল মেশিনটা বেচেছি 7500 টাকায়, ঠিক আছে। কত টাকার মেশিন, 8000 টাকার মেশিন, কস্ট ছিল 8000 টাকা, কস্ট ছিল 8000 টাকা। তার মানে তোমরা নিজেরা বলো মেশিনটা বেচে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে, মানে প্রফিট হয়েছে না লস হয়েছে। স্যার তোমরা বলো স্যার 8000 টাকার মেশিন 7500 টাকায় বেচেছে, মানে কম টাকা পেয়েছে, বেচে কম টাকা পেয়েছে, মানে কত টাকা কম পেয়েছে 500 টাকা, তার মানে 500 টাকা আমার লস হলো, 500 টাকা কি হলো লস হলো। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো জার্নালটা বলছি, 1 নম্বর জার্নালটা কি হবে এখানে লিখে দিচ্ছি, বলছে an old machine was sold rupees 7500 to দাস। তো বলো মেশিনটা কি ক্যাশে বেচেছি নাকি ধারে বেচেছি। স্যার মেশিনটা ক্যাশে দিয়ে বেচেছি, ক্যাশে বেচেছি না ধারে বেচেছি এটা বুঝতে গেলে আমাকে ট্রানজাকশনটা পড়তে হবে। কি বলেছে কোশ্চেনে বলেছে দাসকে বেচেছি মানে ধারে বেচেছি, তাহলে এই মেশিনটা কাকে বেচা হয়েছে, স্যার এই মেশিনটা দাস মানে মিস্টার দাসকে বেচা হয়েছে, ঠিক আছে। এই মেশিনটা মিস্টার দাসকে বেচা হয়েছে, তার মানে আমার কোম্পানির কি হয়েছে, স্যার কোম্পানি থেকে মেশিনটা মিস্টার দাসকে বেচা হয়েছে, মানে কোম্পানি থেকে মেশিনটা চলে গেছে। আর মেশিন তো আমাদের অ্যাসেট, তাই না, মেশিন তো আমাদের অ্যাসেট, মেশিন হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট চলে গেছে মানে অ্যাসেট কমে গেছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, স্যার অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে কত টাকা মেশিন চলে গেছে বলতে পারবে, আমার কোম্পানি থেকে কত টাকার মেশিন চলে গেছে, এই যে কস্ট 8000 টাকার মেশিন চলে গেছে, কস্টটা চলে যায়, কস্ট 8000 টাকার মেশিন চলে গেছে, ঠিক আছে। তো আচ্ছা এই মেশিনটা কি আমরা ক্যাশে বেচেছি নাকি ধারে বেচেছি, এই মেশিনটা আমরা ধারে বেচেছি। কাকে ধারে বেচেছি, মিস্টার দাসকে ধারে বেচেছি। দাস হচ্ছে আমাদের কোম্পানির ডেটার্স, ঠিক আছে, যাদেরকে আমরা ধারে বেচি তাদেরকে কি বলে ডেটার্স। ডেটার্স কাকে বলে, ডেটার্স কাকে বলে, যাদের থেকে আমরা টাকা পাবো, যাদের থেকে আমরা টাকা পাবো তাকেই তো কি ডেটার্স বলে। তাহলে দাস হচ্ছে আমাদের কোম্পানির ডেটার্স, তাহলে দাস হচ্ছে আমাদের কোম্পানির ডেটার্স, ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট। তাহলে দাসের কাছে টাকা পাবো মানে বুঝতেই পারছো ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয় ডেবিট করতে হয়। কত টাকা পাবো দাসের কাছে, দাসের কাছে পাবো 7500 টাকা, দাসের কাছে পাবো 7500 টাকা, ঠিক আছে। তো দেখো তাহলে একটা একটা করে লেখো, এখানে লেখো দাস অ্যাকাউন্ট ডেবিট, কি লিখবো দাস অ্যাকাউন্ট ডেবিট 7500 টাকা, ঠিক আছে। আর ক্রেডিট কত ছিল, ক্রেডিট স্যার 8000 টাকা ছিল, এক লাইন ছেড়ে লিখবো টু মেশিনারি অ্যাকাউন্ট 8000 টাকা। তার মানে 8000 টাকার মেশিন বেচে 7500 টাকা পাওয়া গেছে। তার মানে কত টাকা লস হয়েছে আমরা লিখে দিয়েছি, কত টাকা লস হয়েছে, এই মেশিনটা মিস্টার দাসকে বেচাতে 500 টাকা লস হয়েছে। তো লস হয়েছে মানে খরচ, লস তো খরচ ক্যাটাগরিতেই পড়ছে, তাহলে খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয় ডেবিট করতে হয়। তার মানে এখানে লিখবো লস। তো এই যে মেশিন বেচে যদি লস হয় তাকে কি বলে, মেশিন বেচে যদি লস হয় তাকে বলে লস অন সেল অফ মেশিনারি, লস অন সেল অফ মেশিনারি, লস অন সেল অফ মেশিনারি, লস অন সেল অফ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা, ঠিক আছে। লস অন সেল অফ মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা। তাহলে বুঝতে পারলে কি লিখলাম, আমি আবার বলেছি জার্নালটা বলেছে যে এই কোম্পানি মানে আমাদের যে কোম্পানি, সেই কোম্পানিতে একটা পুরনো একটা মেশিন ছিল, সেই পুরনো মেশিনটা কোম্পানি আর রাখতে চাইছে না, ওই পুরনো মেশিনের বদলে নতুন একটা মেশিন আনতে চাইছে, পুরনো মেশিনটা বেচে দেবে। কাকে বেচে দিচ্ছে, দাসকে বেচে দিচ্ছে, ঠিক আছে। তো দাসকে বেচে দিচ্ছে, তো দাসকে কিসে বেচে, ক্যাশে বেচে না ধারে বেচে, স্যার ধারে বেচেছে। যাদেরকে আমরা ধারে বেচি তাকে কি বলে ডেটার্স বলে, দাস হচ্ছে আমাদের বিজনেসের ডেটার্স, ঠিক আছে। ডেটার্স, ডেটার্স হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। কত টাকা 7500 টাকা বেচতে, এখানে 7500 টাকা লিখলাম। তার মানে দাসকে যখন মেশিনটা বেচছে মানে কোম্পানি থেকে মেশিনটা বেরিয়ে যাচ্ছে, মেশিন হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে যাচ্ছে মানে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। কত টাকা ক্রেডিট করব, মেশিনের কস্ট প্রাইসটা ক্রেডিট করব 8000 টাকা। তার মানে দাসকে যে মেশিনটা বেচলাম প্রফিটে বেচেছি নাকি লসে বেচেছি, দেখো আগে দেখি যে 500 টাকা লসে বেচেছি, ঠিক আছে, লস হয়ে বেচেছি আমি, কত টাকা লস বেচেছি 500 টাকা। তো লস বাড়ছে, লসকে বাড়াতে গেলে কি করতে হয় ডেবিট করতে হয়, তাই এখানে লিখে দিলাম, হয়ে গেল। 1 নম্বর এন্ট্রি হয়ে গেল। 2 নম্বর এন্ট্রি দেখো, কিছুক্ষণ আগেই বলেছি নতুন করে বোঝানোর কিছু নেই, মানে আগের ভিডিওতে অ্যানালাইসিস করা আছে। চার্জ ডেপ্রিসিয়েশন মেশিনের 500, তো ডেপ্রিসিয়েশন হয়েছে মেশিনের উপর ডেপ্রিসিয়েশন 500 টাকা। তো মেশিনের উপর ডেপ্রিসিয়েশন হলে মেশিনের ভ্যালু বাড়বে না কমবে, স্যার মেশিনের উপর ডেপ্রিসিয়েশন হলে মেশিনের ভ্যালু কমে,
মেশিন তো অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। কি লিখবো, টু মেশিনারি অ্যাকাউন্ট, লিখবো টু মেশিনারি অ্যাকাউন্ট, কত টাকা, 500 টাকা, 500 টাকা ক্রেডিট লিখবো। আচ্ছা, এবার ডেবিট কি হবে, এই যে মেশিনের ভ্যালু কেন কমলো, মেশিনটা আমরা এবছর ব্যবহার করেছি বলে তো মেশিনের ভ্যালু কমলো। আর মেশিনটা ব্যবহার করলে তাকে কি বলে, ডেপ্রিসিয়েশন বলে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন মানে খরচ, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই এখানে দেখো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, কেউ এটাকে লিখতে পারে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, কত টাকা, 500 টাকা। আর একটা জানা ছিল কি বলেছে, an old furniture costing ₹5,000 was sold for ₹5,300। বলছে 5000 টাকার একটা ফার্নিচার, এখানে লিখছি কস্ট 5000 টাকার একটা ফার্নিচার। ঠিক আছে, তো এই ফার্নিচারটা বেচে কত পেয়েছি, 5300 টাকা। ঠিক আছে, সেল করেছি কত টাকা দিয়ে, 5300 টাকা। বলো সেল করে বেশি টাকা পেয়েছি না কম টাকা পেয়েছি, স্যার বেশি টাকা পেয়েছে। কত টাকা, 300 টাকা বেশি পেয়েছি। এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে প্রফিট। তোমরা বুঝতে পারলে প্রফিট কি করে বের করলাম। তো তোমরা নিজেরাই জানো, নতুন করে বোঝানোর জন্য, সেল বেশি হলে প্রফিট হয়, ঠিক আছে, সেল কম হলে লস হয়। তার মানে এখন যদি আমি তোমাদের বলি, বলো তোমরা বলো এখানে কি বলেছে, এই ফার্নিচারটা যে বেচেছি ক্যাশ টাকায় বেচেছি নাকি ধারে বেচেছি। স্যার এই ফার্নিচারটা নগদে বেচেছে, ধারে বেচলে তো নাম লিখে দেবে, এখানে নাম লেখেনি, তার মানে নগদে বেচেছি। আচ্ছা, ফার্নিচারটা যাকে আমরা নগদে বেচেছি মানে ক্যাশে বেচেছি, মানে বিজনেসে টাকা এসেছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই এখানে লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তো যাকে বেচেছি ফার্নিচারটা, তাকে কত টাকায় বেচেছি ফার্নিচার, 5000 টাকার ফার্নিচার 5300 টাকায় বেচেছি। ঠিক আছে, তো ক্যাশ অ্যাকাউন্টে বসে গেল 5300 টাকা। আচ্ছা, ফার্নিচার বেচেছি মানে কোম্পানি থেকে ফার্নিচার বেরিয়ে যাচ্ছে, ফার্নিচার মানে অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে যাচ্ছে মানে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাই এখানে ফার্নিচারটাকে এইটা বসবে, টু ফার্নিচার অ্যাকাউন্ট, কত টাকা, 5000 টাকা। এবার বলো ফার্নিচারটা বেচে কি হয়েছে, প্রফিট না লস। স্যার ফার্নিচার বেচে প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে মানে ইনকাম, ইনকাম বেড়েছে, ইনকাম তো বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। ঠিক আছে, ক্রেডিট করতে হয়। তার মানে ফার্নিচার বেচে যদি প্রফিট হয়, সেই প্রফিটের টাকাটাকে কি বলে, অ্যাকাউন্টের ভাষায় কি বলে, প্রফিট অন সেল অফ মেশিনারি। এবার এটা ফার্নিচার বলে তোমরা লিখবে প্রফিট অন সেল অফ ফার্নিচার, প্রফিট অন সেল অফ ফার্নিচার অ্যাকাউন্ট। তো লিখো প্রফিট অন সেল অফ ফার্নিচার অ্যাকাউন্ট, কত টাকা, 300 টাকা প্রফিট ছিল। তো হয়ে গেল। তার মানে আমি কি বলেছিলাম, এই ভিডিওতে আমরা দেখাবো কোনো ফিক্সড অ্যাসেট বা বলতে পারো অ্যাসেট, অ্যাসেট বেচে লাভ হলে, মানে অ্যাসেট বেচলে তার জার্নাল কি হতে পারে। ঠিক আছে, অ্যাসেট বেচলে তার জার্নাল কি হতে পারে সেটা বলেছিলাম, সেটা দেখালাম। সেই অ্যাসেটটা প্রফিটও বেচতে পারে, লসও বেচতে পারে। তো পুরো দুটোই দেখছি। তবে আরেকটা দেখাবো, আমাদের বিজনেস কাউকে লোন দিয়েছিল, আমাদের বিজনেস কাউকে লোন দিয়েছিল, যাকে লোন দিয়েছিল সেই লোনের টাকাটা সেই ব্যক্তি শোধ করে দিয়েছে, তার জার্নাল কি হয়। তো দেখো এই দুটো জার্নাল করে দিই। কি বলেছে, এই অঙ্কটাই বলেছে যে ফার্ম মানে আমাদের যে বিজনেস আছে, এই যে বিজনেস, এটা হচ্ছে আমাদের বিজনেস, এটা হচ্ছে একটা ফার্ম। ঠিক আছে, বিজনেস কি করেছে, বিজনেসের কাছে পি সেনগুপ্ত এসপি, ঠিক আছে, মানে বিজনেস পি সেনগুপ্তকে লোন দিয়েছে 5000 টাকা, বিজনেস পি সেনগুপ্তকে লোন দিয়েছে 5000 টাকা। তাহলে কি হয়েছে, স্যার বিজনেসের ক্যাশ বাক্সে যত টাকা ছিল সেই ক্যাশ বাক্স থেকে 5000 টাকা বেরিয়ে গেছে। তাহলে ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে গেছে মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। কে ক্রেডিট হলো, স্যার ক্যাশ ক্রেডিট হলো, ক্যাশ আমাদের ক্রেডিট হলো, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো। আচ্ছা, এই লোনটা কাকে দিয়েছে, পি সেনগুপ্তকে লোন দিয়েছে, লোনটা কাকে দিয়েছে, পি সেনগুপ্তকে লোন দিয়েছে। আর যাদেরকে আমরা লোন দিই তাদের কাছ থেকে তো আমরা টাকা পাবো, তাহলে যাদের কাছ থেকে আমরা টাকা পাই তাদেরকে কি বলে, অ্যাসেট। তাহলে এখানে লোন টু পি সেনগুপ্ত হবে আমাদের অ্যাসেট, তাই তো। তাহলে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। এক নম্বর জার্নালটা লেখো, লোন টু টি ও টু পি সেনগুপ্ত, লোন টু পি সেনগুপ্ত অ্যাকাউন্ট ডেবিট, লোন টু পি সেনগুপ্ত অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 5000 টাকা। ঠিক আছে, টু ক্যাশ মানে ক্যাশ ক্রেডিট বলে দিলাম কিছুক্ষণ আগে, টু ক্যাশ অ্যাকাউন্ট 5000 5000। নেক্সট জার্নাল 2 নম্বর কি বলেছে, বলছে লোন গিভেন টু পি সেনগুপ্ত, ওইটাই বলেছে বিজনেস যে পি সেনগুপ্তকে 5000 টাকা লোন দিয়েছিল সেই টাকাটা রিকভার করে দিয়েছে, মানে রিকভার করে নিয়েছে, নাও রিকভার, সেই টাকাটা পাওয়া গেছে উইথ ইন্টারেস্ট এট দ্য রেট 10% অফ ফুল ইয়ার। 10 মানে পি সেনগুপ্তকে যে 5000 টাকা লোন দেওয়া হয়েছিল সেই 5000 টাকা ইন্টারেস্ট সমেত ফেরত পাওয়া গেছে। তার মানে কত টাকা পাওয়া গেছে, 5000 টাকা তো লোনের টাকা পেয়েছি, লোনের টাকা 5000 টাকা পেয়েছি, সাথে সাথে ইন্টারেস্টও পেয়েছি 10%। তো কাউকে তো লোন ফ্রিতে দেবো না,
দিয়েছি তার থেকে সুদ পেয়েছি, ঠিক আছে। তাহলে কত টাকা সুদ পেয়েছি? 10%। 5000 10% ইন্টারেস্ট কত হয়? 500 টাকা। তাহলে কত টাকা পাওয়া গেছে স্যার? 5500 টাকা। তার মানে বিজনেসে কি হয়েছে স্যার? বিজনেসে ক্যাশ এসেছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাই এখানে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 5500 টাকা। কত টাকা এসেছে? 5500 টাকা। ঠিক আছে। কার থেকে এসেছে টাকাটা? স্যার পি সেনগুপ্ত থেকে এসেছে। কেন এসেছে পি সেনগুপ্ত থেকে টাকা? পি সেনগুপ্তকে লোন দিয়েছিলাম, ও এখন লোনের টাকাটা শোধ করে দিয়েছে। ও এখন লোনের টাকাটা শোধ করে দিয়েছে। তার মানে কি, যে টাকাটা শোধ করে দিয়ে তার ব্যালেন্স কমে যাবে। আমাদের বিজনেসে লোন টু পি সেনগুপ্ত হচ্ছে অ্যাসেট। ও 5500 মানে ওর কাছে যে টাকাটা পেতাম ও সেই টাকাটা শোধ করে দিয়েছে, মানে অ্যাসেটটা কমে যাবে। আর অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখবো অ্যাসেটটার নাম কি ছিল? অ্যাসেটটার নাম ছিল লোন টু পি সেনগুপ্ত, ঠিক আছে। সেটা ক্রেডিট হয়ে যাবে। কি লিখবো? লোন টু পি সেনগুপ্ত ক্রেডিট অ্যাকাউন্ট। কত টাকা? 5000 টাকা। ঠিক আছে। আর ইন্টারেস্ট কত পাওয়া গেল? স্যার 500 টাকা। তো ইন্টারেস্ট পাওয়া গেলে বিজনেসের কি ইনকাম, ইনকাম বাড়ছে। ইনকামকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাই লিখবো টু ইন্টারেস্ট রিসিভ, টু ইন্টারেস্ট রিসিভ। আশা করি বোঝা গেল এটা। কত টাকা? 500 টাকা। তো ব্যাস, এই ভিডিওটা শেষ হয়ে গেল। দেখে নাও। আর সেরকম কিছু মনে হয় অসুবিধা হবে বলে মনে হয় না। আর একটাই বাকি আছে, আর একটা গোটা জার্নাল করাবো, ঠিক আছে। পরের ভিডিওতে একটা গোটা জার্নাল করাবো, তাহলে জার্নালের ক্লাসগুলো পুরো শেষ, ঠিক আছে। জার্নাল পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্মে একটা টার্ম শিখেছিলাম, মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। কি শিখেছিলাম? এক্সপেন্ডিচার। মনে পড়ছে? এক্সপেন্ডিচার। দেখো এখানে লিখছি আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্মে একটা, আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্ম যখন শিখেছিলাম তখন এক্সপেন্ডিচার এই টার্মটা শিখেছিলাম, ঠিক আছে। কি বলেছিলাম? এক্সপেন্ডিচার আমি বলেছিলাম আমাদের যে বিজনেসের যে ক্যাশ বাক্স আছে, আমাদের যে বিজনেসের ক্যাশ বাক্স, এটা ধরো আমাদের বিজনেসের ক্যাশ বাক্স, ঠিক আছে। এটা বিজনেসের ক্যাশ বাক্স। কি এটা? এটা বিজনেসের ক্যাশ বক্স। এই ক্যাশ বক্স থেকে টাকা বেরিয়ে গেলে, এই ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেলে তাকে বলে এক্সপেন্ডিচার। টাকা বেরোলেই তাকে এক্সপেন্ডিচার। প্রতিটা বিজনেস থাকে, প্রতিটা বিজনেসের যে একটা ক্যাশ বাক্স থাকে, সেই ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেলে তাকে এক্সপেন্ডিচার বলে। এই এক্সপেন্ডিচারকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে। আমরা কি বলেছিলাম? এক্সপেন্ডিচারকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি রেভিনিউ, একটাকে বলি আমরা রেভিনিউ, আর একটাকে বলি আমরা ক্যাপিটাল, ক্যাপিটাল, ঠিক আছে। রেভিনিউ এক্সপেন্ডিচার কি বলেছিলাম? দেখো আমি ডায়াগ্রাম দিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। এটা ধরো, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, এটা আমাদের কি কারেন্ট ইয়ার, ঠিক আছে। কারেন্ট ইয়ার ধরো ডেট দিলাম 1/1/20 থেকে 31 ডিসেম্বর 2020। এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট ইয়ার। এই পিরিয়ডে, এই পিরিয়ডে কোনো একটা জিনিস, কোনো একটা জিনিস, যে কোনো জিনিস, কোনো একটা জিনিস আমি কিনেছি, ঠিক আছে। মনে করলাম এরকম একটা সময় কোনো একটা জিনিস কিনেছি, এরকম সময় কোনো একটা জিনিস কিনেছি। যদি যদি এই যে এই জিনিসটা কিনেছি না, সেই জিনিসটা যদি আমি শুধু এইটুক সময় ইউজ করতে পারি, যদি এইটুক পোরশনই আমি ইউজ করতে পারি, ভালো করে দেখো, এইটুক পোরশন মানে যদি কারেন্ট ইয়ারে যদি ইউজ করতে পারি, তখন তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, তখন তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আবার বলছি, আমরা যদি কারেন্ট ইয়ারে কোনো কিছু কিনি, কি কিনছি সেটা আমি পরে বলছি, কি কিনবো সেটাই পরে বলছি। আমি মেনে নিলাম কোনো একটা জিনিস কিনেছি কারেন্ট ইয়ারে, এবং তার বেনিফিট যদি আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই, তার বেনিফিট যদি আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই, মানে বলতে পারো ওইটা যদি কারেন্ট ইয়ারে শেষ হয়ে যায়, তখন তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আশা করি বুঝতে পারছো রেভিনিউ এক্সপেন্ডিচার কোনটা, ঠিক আছে। আমরা আগেও বলেছি, জাস্ট এটা শর্টে বললাম। আচ্ছা, আরেকটা কি, যদি এরকম হয়, ধরুন এমন একটা জিনিস কিনেছেন এই কারেন্ট ইয়ারে, এরকম এই কারেন্ট ইয়ারে এমন কোন একটা জিনিস কিনেছেন যার বেনিফিট নেওয়া এখনো বাকি আছে, যার বেনিফিট নেওয়া এখনো বাকি আছে, ঠিক আছে। বেনিফিট নেওয়া বাকি আছে মানে কি, পরবর্তী সময় ইউজ করব, ফিউচারে ইউজ করব, ফিউচারে, অর্থাৎ যার বেনিফিট আমরা ফিউচারে পাবো। ধরো এই যে ফিউচার, এটা হচ্ছে ফিউচার, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো তাকে কি বলে বলেছিলাম? তাকে বলেছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কি বলেছিলাম? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আশা করছি মনে পড়ছে তোমাদের। বেসিক অ্যাকাউন্টিং টার্ম একবার দেখে নাও, তাহলে বুঝে যাবে। এই এক্সপেন্ডিচারের উপর অনেকগুলো ক্লাস করেছিলাম, অনেকগুলো ক্লাস করেছিলাম। তার মানে কি বললাম? কারেন্ট ইয়ারে কোনো একটা জিনিস কিনেছি, যদি তার বেনিফিট যদি আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই, তখন তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, তখন তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। স্যার যদি বেনিফিট ফিউচারে নিই, যদি এর পরবর্তী সময় যদি বেনিফিট নিই, তখন তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর আজকে সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার নিয়ে আলোচনা করব। সরি, আজকে যে জার্নালগুলো করব সব ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিলেটেড জার্নালই করব। তো বোঝা গেল। আর আমি এটাও বলেছিলাম, আমাদের যে অ্যাকাউন্টেন্সি আছে, অ্যাকাউন্টেন্সি বলছে রেভিনিউ এক্সপেন্ডিচারকে কি বলা হয়? এক্সপেন্সেস। এই রেভিনিউ এক্সপেন্ডিচারের আরেকটা নাম হচ্ছে এক্সপেন্সেস। কি বললাম?
রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা নাম হচ্ছে এক্সপেন্সেস, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আমরা বলি অ্যাসেটস, ঠিক আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর একটা নাম অ্যাসেটস। এই অ্যাসেটকে আমরা দুভাগে ভাগ করতে পারি বেসিক্যালি জেনারেলি তোমরা এটা দেখবে এই অ্যাসেটকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট আর একটা কারেন্ট অ্যাসেট। স্যার ফিক্সড অ্যাসেট কাকে বলে এটাও বলেছিলাম দেখো এই 31/12/20 থেকে ধরো এই পিরিয়ডটা হচ্ছে 31/12/21, ঠিক আছে 31/12/21, তারপরে আরো পিরিয়ড আছে স্যার, তারপরে কত পিরিয়ড আছে, এটা 21 লিখবো, সরি ভুল করে লেখা গেছে 20 লেখা গেছে, 31/12/21, তারপরে আরো পিরিয়ড আছে 22 23 24 25 এরকম কন্টিনিউ চলতে থাকছে, ঠিক আছে। এই যে আমরা কি বলেছিলাম যার বেনিফিট ফিউচারে পাবো তাকে বলে অ্যাসেট, ঠিক আছে। যদি এই পিরিয়ড থেকে যেদিন কারেন্ট ইয়ার শেষ হচ্ছে সেই দিন থেকে যদি 1 বছর অবধি বেনিফিট পায়, যদি এইটুক পোরশন বেনিফিট পায় তখন তাকে বলে কারেন্ট অ্যাসেট। তাহলে বুঝতে পারলে যেদিন কারেন্ট ইয়ার শেষ হচ্ছে সেই দিন থেকে যদি আমরা 1 বছর বেনিফিট পাই, 1 বছর যদি বেনিফিট পায় তখন তাকে বলে কারেন্ট অ্যাসেট, যদি 1 বছরের বেশি বেনিফিট পায় তাকে বলে ফিক্সড অ্যাসেট। আচ্ছা এবার আমি বলবো আমি কি কিনেছিলাম এটাই বলবো, ঠিক আছে। ধরো আমরা যদি ব্যবসার দিক থেকে বলি দেখো এটা আমার মার্কার পেন, ঠিক আছে, এটা মার্কার পেন। আমার কাজ কি, আমার একটা কারখানা আছে যে কারখানায় মার্কার পেন তৈরি হয়। আচ্ছা মার্কার পেন তৈরি করবো বললে কি তৈরি হয়ে যাবে? মার্কার পেন তৈরি করতে গেলে মেশিন লাগবে না? কি মনে হয় মার্কার পেন তৈরি করতে গেলে মেশিন লাগবে না? অবশ্যই মেশিন লাগবে। তাহলে মেশিন লাগলে তো আমাকে মেশিন কিনতে হবে, নাহলে মার্কার পেন তৈরি করবো কি করে? তো মার্কার পেন তৈরি করতে গেলে আমাকে একটা মেশিন লাগবে। তো সুতরাং এই বিজনেস একটা মেশিন কিনেছে। স্যার কোন সময় কিনেছে? এই যে এই সময় এই কারেন্ট ইয়ারে একটা মেশিন কিনেছে। তো কি মনে হয় আমি মার্কার পেন তৈরি করার জন্য যে মেশিনটা কিনেছি সেই মেশিনটা কি শুধু আমি এই বছরই ব্যবহার করতে পারবো? কি মনে হয় এই মেশিনটাকে আমি এই বছর ব্যবহার করতে না স্যার, আজকে যদি আমরা কোনো একটা মেশিন কিনি সেই মেশিনটা অনেক বছর যায়, 7 8 9 10 এত বছর যেতে পারে, ঠিক আছে। আজকে যদি কোনো একটা মেশিন কেনা সেই মেশিনটা বহু বছর যেতে পারে। তোমরা নিজেরাই ভাবো কত কিছু কিনে, আমরা যদি বাড়িতে একটা কম্পিউটার কিনি, ঠিক আছে, কম্পিউটার যদি কিনি সেটা মিনিমাম 2-3 বছর যায়। তো আমি ধরো মার্কার পেন তৈরি করব, মার্কার পেন তৈরি করার জন্য, ঠিক আছে, আমাকে একটা মেশিন লাগবে, মেশিন কিনেছি, ঠিক আছে। তো মেশিনটা কি মনে হয়, মেশিনটা যদি তোমাদের যদি মনে হয় মেশিনটা যদি আমরা শুধু এইটুক সময় ব্যবহার করব, যদি কারেন্ট ইয়ারে ব্যবহার করি তখন তাকে বলবে রেভিনিউ এক্সপেন্ডিচার। জেনারেলি মেশিন কিনলে বহু বছর ব্যবহার করতে পারি, মিনিমাম 5-6 বছর তো ব্যবহার করতে পারবোই একটা মেশিন কিনলে, ঠিক আছে, 5-6 বছর ব্যবহার করতে পারবোই। তো ধরো এই সময়ে একটা মেশিন কিনেছি, কি কিনেছি, তার মানে এটা কি কিনেছি, এটা কিনেছি মেশিন, এটা কি কিনেছি, মেশিন কিনেছি। এই সময় কি কিনেছি, মেশিন কিনেছি। তাহলে কি মনে হয় এই যে এই পিরিয়ডে কারেন্ট ইয়ারে যে মেশিনটা কিনা সেই মেশিনটা আমরা বহু বছর ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো যদি এই কারেন্ট ইয়ার শেষ হওয়ার যদি 1 বছর অবধি ব্যবহার করতে পারি তখন সেটা হয়ে যাবে কারেন্ট অ্যাসেট। জেনারেলি মেশিন 1 বছর ব্যবহার করতে পারি না, আমরা কম করে 5-6 বছর ব্যবহার করা যায়, ঠিক আছে, কম করে 5-6 বছর ব্যবহার করা যায়। আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে কারেন্ট ইয়ার শেষ হওয়ার যদি 1 বছর অবধি ব্যবহার করতে পারি তখন তাকে কারেন্ট অ্যাসেট বলে, আর 1 বছর বেশি ব্যবহার করতে পারলে তাকে ফিক্সড অ্যাসেট বলে। তার মানে আমরা বলতে পারি কি মেশিন ফিক্সড অ্যাসেট। তোমাদের যদি কেউ কখনো বলে এটা কি অ্যাসেট, তোমরা কি করে পাবে? কোনো বইয়ের উদাহরণ পড়তে হবে না, আমি বলে দিচ্ছি কি করে বুঝবে এটা কারেন্ট অ্যাসেট না ফিক্সড অ্যাসেট না খরচ। তোমরা ধরো পার্টিকুলার এই পিরিয়ডে কারেন্ট ইয়ারে যদি এমন কোনো একটা টাকা, মানে কারেন্ট ইয়ারে যদি কোনো একটা খরচ করো, ঠিক আছে, মানে মোট কথা বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বের করে দিয়েছো, কোনো একটা পারপাসের জন্য টাকাটা বের করে দিয়েছো, ঠিক আছে। যদি মনে হয় তার বেনিফিট তোমরা এই কারেন্ট ইয়ারের মধ্যেই নিয়ে নিয়েছো তখন তাকে খরচ বলে, মানে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে। যদি মনে হয় যে না কারেন্ট ইয়ার শেষ হওয়ার 1 বছর অবধি তুমি ব্যবহার করতে পেরেছো, ঠিক আছে, 1 বছর অবধি তুমি বেনিফিট পেয়েছো কারেন্ট ইয়ার শেষ হওয়ার, তখন সেটা হবে কারেন্ট অ্যাসেট। আচ্ছা তারপরেও যদি তুমি বেনিফিট পেতে থাকো তখন তাকে বলে ফিক্সড অ্যাসেট। যেমন আমাদের বাড়িটা ধরো মনে হলো আমরা ধরো কারেন্ট ইয়ার বাড়িটা তৈরি করলাম বা একটা ফ্ল্যাট কিনলাম, ঠিক আছে, 20 লাখ টাকা দিয়ে এই কারেন্ট ইয়ার একটা ফ্ল্যাট কিনলাম, ঠিক আছে। তো তোমাদের কি মনে হয় সেই ফ্ল্যাটটাকে শুধু কারেন্ট ইয়ার ব্যবহার করবে? না স্যার, একটা ফ্ল্যাট কেনা 20-30-40-50 বছর অবধি আমরা থাকতে পারবো, ঠিক আছে। তো তার মানে কি মনে হচ্ছে আমাদের রুল বলছে, অ্যাকাউন্টেন্সি বলছে কারেন্ট ইয়ার শেষ হওয়ার 1 বছর অবধি ব্যবহার করি তখন তাকে বলে কারেন্ট অ্যাসেট, আর 1 বছর যদি বেশি ব্যবহার করি তখন তাকে বলে ফিক্সড অ্যাসেট। তাহলে আশা করি বুঝতে পেরেছো, নতুন করে বলার কিছু নেই। তার মানে একটা জিনিস বুঝে নাও তোমরা, যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে অ্যাসেট বলে। সেই অ্যাসেটকে দুভাগে ভাগ করতে পারি, একটা কারেন্ট অ্যাসেট আর একটা ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কাকে বলে? কারেন্ট ইয়ার শেষ হওয়ার 1 বছর অবধি ব্যবহার করতে পারি, ঠিক আছে, তখন তাকে বলে কারেন্ট অ্যাসেট। আর 1 বছরের বেশি ব্যবহার করতে পারি তখন তাকে বলে ফিক্সড অ্যাসেট। 1 বছরের কত বেশি সেটা জানার দরকার নেই, 1 বছরের বেশি ব্যবহার করতে পারি তখন তাকে বলে ফিক্সড অ্যাসেট। তো আশা করি বোঝা গেল। তো আমি আজকে যে আইটেমটা নিয়ে করাবো, যে জিনিসটা নিয়ে করাবো সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার জিনিসটা বোঝা গেল।
তাহলে এই জিনিসটা বোঝা গেল, এটা মুছে দিই। কেননা বিজনেসে যে মেশিনের কথা বললাম, মেশিনটা কি অ্যাসেট তোমরা বুঝে গেছো, মেশিন তো অ্যাসেট সেটা বুঝতে পেরেছো, এবং কি অ্যাসেট সেটাও তোমরা বুঝে গেছো। মেশিনটা হচ্ছে আমাদের ফিক্স অ্যাসেট। তাহলে এগুলো সব মুছে দিচ্ছি। এবার দেখো, এই দেখো এটা হচ্ছে বিজনেস একটা, এটা হচ্ছে একটা বিজনেস, ঠিক আছে। বিজনেসের নাম কি? টাটা কোম্পানি। বিজনেসটার নাম কি? টাটা কোম্পানি, ঠিক আছে। টাটা কোম্পানি প্রোডাকশন করছে, ও প্রোডাকশন করছে, ওর মেশিন লাগবে। আরে এ একটা বড় কোম্পানি, এর তো মেশিন লাগতে পারে। আরে এর তো মেশিন লাগতে পারে, মেশিন লাগবে। তো মেশিন লাগলে তো মেশিন কিনবে। তো টাটা কোম্পানির যদি মেশিন লাগে তাহলে তো মেশিন কিনবে, ঠিক আছে। তো তো ও যদি মেশিন কেনে তাহলে মেশিনটাকে কি বলবো? আমাদের অ্যাকাউন্টিং টার্ম কি বলবে? স্যার মেশিন যদি কেনা হয় তো মেশিন বহু বছর ব্যবহার করতে পারবে। আর যেই জিনিসটা আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারবো, বহু বছর ব্যবহার করতে পারবো, সেটাকে বলা হয় বিজনেসের অ্যাসেট। কি অ্যাসেট? মেশিন হচ্ছে আমাদের ব্যবসার ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। সো মেশিন, ধরো মেশিন কিনছে, যে মেশিন কিনবো। আচ্ছা কার থেকে কিনছি মেশিন? আচ্ছা এই টাটা কোম্পানি, সাপোজ উদাহরণ ধরতে ক্ষতি কোথায়, এক্সাম্পল তৈরি করতেই পারি। ধরে নিলাম টাটা কোম্পানিটা আছে কলকাতায়। কোথায় আছে টাটা কোম্পানিটা? আছে কলকাতায়, ঠিক আছে। এই যে মেশিনটা কিনছি, এই যে মেশিনটা যে কিনবো না, মেশিন যার থেকে কিনবো, তার নাম ধরো এক্স, তার নাম হচ্ছে মিস্টার এক্স। মিস্টার এক্স এর থেকে মেশিন কিনবো। মিস্টার এক্স কোথায় থাকে? মিস্টার এক্স থাকে বোম্বেতে, বোম্বেতে থাকে। তো তোমাদের কি মনে হয়, এই বোম্বে বানানটা ভুল হয়ে গেছে, তোমাদের কি মনে হয় এই বোম্বে থেকে মেশিনটা কলকাতায় আসবে কিসে করে আসবে? আরে মেশিনটা কি হেঁটে হেঁটে আসবে? হেঁটে হেঁটে না স্যার, হেঁটে হেঁটে আসবে না। আপনি আগের ক্লাসেই বলেছিলেন হয় মেশিনটা ট্রাকে আসবে না হলে রেলে আসবে, ঠিক আছে। হয় ট্রাকে আসবে না রেলে আসবে। তাহলে মেশিনটা আসছে টাটা কোম্পানিতে ঢুকছে মেশিনটা, ঠিক আছে। তো বোঝা গেল ব্যাপারটা। এবার দেখো কিছু কনসেপ্ট বলে দিই, এই কনসেপ্টগুলো তোমাদের জানা দরকার, কয়েকটা কনসেপ্ট জানা দরকার, এটা খুব জরুরি, আজকে ধরো আমি একটা ঘরে এসি কিনেছি, ধরো কোনো একটা দোকানে চলে গেছি এসি অর্ডার করতে, মানে এসি লাগবে। ধরো এসির দাম ধরো 30,000 টাকা, মন দিয়ে শুনবে কনসেপ্টটা, এসির দাম 30,000 টাকা। তো আমি চলে গেলাম দোকানে, আমি বললাম আমার একটা এসি লাগবে 30,000 টাকা, ঠিক আছে। তো এইবার ধরো আমি যেখান থেকে ধরো এসিটা কিনবো, সেই এসিটা ধরো মানে সেখান থেকে আমার বাড়িতে নিয়ে আসতে, ঠিক আছে, একটা গাড়ি ভাড়া লাগবে, হ্যাঁ কি না। আমার ধরো এসির দাম ধরো 30,000 টাকা, কত? এসির দাম 30,000 টাকা, ঠিক আছে। তো কিন্তু আমি যেখান থেকে কিনেছি, আমি ধরো যেখান থেকে এসিটা কিনেছি সেখান থেকে বাইরে তো আমি হাঁটি নিয়ে আসতে পারবো না, হাতে করে নিয়ে আসতে পারবো না। কিছু একটা জিনিসের করে তো নিয়ে আসতে হবে, নিয়ে আসতে গেলে গাড়ি ভাড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ স্যার গাড়ি ভাড়া লাগবে। আমি মেনে নিলাম 500 টাকা গাড়ি ভাড়া লাগবে। আচ্ছা রাউন্ড ফিগার ধরি 1000 টাকা, মেনে নিলাম আমি 1000 টাকা গাড়ি ভাড়া লাগবে, ঠিক আছে। তাহলে এসিটা কি আমি কি এখনো ইউজ করা আরম্ভ করেছি? করিনি। মানে আমাদের অ্যাকাউন্টেন্সি বলছি, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথাই বলছি। কোন আমরা যেই অ্যাসেটটা পারচেজ করছি সেই অ্যাসেটটা যতদিন না পর্যন্ত ইউজ করা আরম্ভ করব, অর্থাৎ ইউজ করার আগে যত খরচ করা হয় তখন তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। আমি আবার বলে দিচ্ছি, আমি ধরো একটা দোকানে চলে গেছি, দোকানের নাম ধরো গ্রেট স্টার, ঠিক আছে। গ্রেট স্টারে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়। ওই দোকানে চলে গেছি, আমি বললাম আমার একটা এসি লাগবে, বললাম এসির দাম কত? বললো 30,000 টাকা, 30,000 টাকা। তো আমাকে বললো তুমি এসিটা কি তুমি নিয়ে যাবে নাকি আমরা পৌঁছে দেবো? ওরা বললো যে আমি তখন বললাম যে না তোমরাই পৌঁছে দিও। বললো তাহলে এর জন্য এক্সট্রা কিন্তু ক্যারেজ লাগবে, গাড়ি ভাড়া লাগবে। কত লাগবে? বলে 1000 টাকা লাগবে। তো দেখি কি ও ও বিল করলো কত? 30,000 টাকা মেশিনের দাম আর 1000 টাকা গাড়ি ভাড়া। কত টাকা টোটাল বিল করলো? টোটাল বিল হয়েছে 31,000 টাকা। এবার বলো মেশিনের দাম কত বলবো? 30 বলবো না 31 বলবো? 30 বলবো। আচ্ছা তোমরা 30 বলবে না 31 বলবে, এটা বলার আগে একটা কথা বলে দিই, এটা মন দিয়ে শোনো। আমরা যখন কোনো ক্যাপিটাল অ্যাসেট পারচেজ করি, ঠিক আছে, সেই অ্যাসেটটা যতদিন না পর্যন্ত ইউজ করা আরম্ভ করব, তার আগে যত খরচ করা হবে, ঠিক আছে, ওই অ্যাসেটের পেছনে যত খরচ করা হবে ওটাকে বলা হবে ওই খরচ, ঠিক আছে। তার মানে কি বললাম, এসিটা ইউজ করার আগে এসির জন্য যত টাকা খরচ করা হবে পুরোটাকে এসির খরচ ধরা হবে, ঠিক আছে। বা আমি বিজনেসের কথা বলি, টাটা কোম্পানি, ঠিক আছে, টাটা কোম্পানি মেশিন কিনেছে, ঠিক আছে, একটা মেশিন কিনেছে। মেশিনটার দাম ধরো 10 লাখ টাকা, কত? 10 লাখ টাকা, ঠিক আছে। তো মেশিনটা বোম্বে থেকে যখন কলকাতায় আসবে একটা গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া লেগেছে ধরো 10,000 টাকা, যদি গাড়ি ভাড়া না করি তাহলে তার মেশিনটা তো বোম্বে থেকে কলকাতায় আসবে না, ঠিক আছে। তো তার মানে কি, অর্থাৎ এই মেশিনটা 10 লাখ টাকার মেশিন এখনো কলকাতায় এসে পৌঁছয়নি।
তার মানে মেশিনটা জবে ইউজ করা আরম্ভ করবো, জবে থেকে মেশিনটা ইউজ করা আরম্ভ করবো, তার আগে পর্যন্ত মেশিনের পেছনে যত খরচ করা হবে পুরোটাকে মেশিনের খরচ ধরা হবে। তোমরা আরো একটা উদাহরণ ধরতে পারো, ধরো আমরা যে কম্পিউটার কিনি, ধরো কোনো একটা জায়গায় চলে গেলাম, কম্পিউটার দোকান চলে গেলাম, কম্পিউটার কিনে আনলাম, ঠিক আছে, কম্পিউটার কিনতে গেলাম, ঠিক আছে, আমি ধরো কাউকে জিজ্ঞেস করলাম তোর কম্পিউটার কিনতে কত নিয়েছে, ও বললো 30,000 টাকা। অ্যাকচুয়ালি ভুল বলছে, কম্পিউটার কিনতে 30,000 টাকা নেয়নি। কম্পিউটার দাম যদি 30,000 টাকা হয়, ও ধরো কম্পিউটারটা এনেছে, ওখান থেকে বাড়িতে যে এনেছে একটা গাড়ি ভাড়া লেগেছে, ওটাও কম্পিউটার খরচ ধরা হবে, ঠিক আছে। তারপর কি ধরবে, আর কি ধরতে পারে, তোমরা ভাবো কম্পিউটারটা আসলেই তো হবে না, কম্পিউটারটাকে ইনস্টল করতে হবে, কম্পিউটারটাকে ইনস্টল করতে হবে। ধরো যে কম্পিউটার কিনেছে সে কম্পিউটার কোনো কাজকর্মই যায় না, যে ওখানে কম্পিউটার ভিতরে অনেক অপারেটিং সফটওয়্যার লাগে, যে অপারেটিং সফটওয়্যার যদি উইন্ডোজ যদি ইনস্টল না করা হয় তাহলে কম্পিউটার চলবে না। তাহলে এই যে এর পেছনেও যে খরচ করা হবে ওটাও তো কম্পিউটার খরচ ধরা হবে। তারপর কম্পিউটারটা রাখবে একটা কম্পিউটার টেবিলের উপর, ঠিক আছে, কম্পিউটারটা রাখা হবে একটা কম্পিউটার টেবিলের উপর, তো সেই টেবিলটাও তো ওকে লাগবে, তাই তো। তার মানে কম্পিউটারের জন্য পার্টিকুলার যত খরচ করা হবে সব কটাকে কম্পিউটারের খরচ ধরা হবে। এরকমই ব্যাপারটা একই। টাটা কোম্পানি যখন বোম্বে থেকে মেশিন পারচেজ করবে, ঠিক আছে, এই মেশিনটা যতদিন না পর্যন্ত ইউজ করা আরম্ভ করবে, যতদিন না পর্যন্ত মেশিনটা ও ব্যবহার করা আরম্ভ করবে, ততদিন পর্যন্ত যত খরচ হবে সব মেশিনের খরচ ধরা হবে। স্যার কি কি খরচ হতে পারে, দেখো একটা খরচ তো তোমরা দেখলে, বোম্বে থেকে মেশিনটা কলকাতায় আসছে, এক তো গাড়ি ভাড়া লাগছে, তার মানে গাড়ি ভাড়ার খরচটাকে তাহলে গাড়ি ভাড়া লিখতে পারবো না, ক্যারেজ বলে খরচ লিখতে পারবো না, ক্যারেজ লিখতে পারবে না, ক্যারেজ লিখতে পারবে না তোমরা, কেন, এটাকে মেশিনের খরচ ধরবে, কারণ মেশিন তোমরা ইউজ করাই আরম্ভ করোনি। মেশিন ইউজ করার আগে যত খরচ করা হবে, মেশিনটা ব্যবহার করার আগে যত খরচ করা হবে সব মেশিনের খরচ ধরা হবে। তো মেশিন চলে আসলো, গাড়ি করে মেশিন চলে আসলো। আচ্ছা মেশিন টাটা কোম্পানি, আর টাটা কোম্পানি যারা চাকরি বাকরি করে তারা তো মেশিন ইনস্টল করতে পারে না, তো মেশিন ইনস্টল করার জন্য তো কাউকে ডাকতে হবে, সে এসে মেশিন ইনস্টল করে দিয়ে যাবে। তো যাকে ডাকবে মেশিন ইনস্টল করে দেওয়ার জন্য সে তো আর ফ্রিতে করে দেবে না, সে তো টাকা নেবে। তাহলে বলো মেশিনটা কি এখনো ব্যবহার করা আরম্ভ করেনি না স্যার, মেশিন ব্যবহার করার আগে মেশিনটা ইনস্টল করতে হবে। তো মেশিন ইনস্টল করা হয়েছে, তাহলে যে ইনস্টল করে তাকে তো একটা টাকা দিতে হবে, বুঝতে পারছো, তাকে টাকা দিতে হবে, এটাও তো মেশিনের খরচ, ঠিক আছে। এরকম অনেক জিনিস হতে পারে। এবার আমরা একটা দেখি, কতগুলো পয়েন্ট দেখি কি কি হতে পারে, জাস্ট জিনিসটা বোঝালাম, এবার একটা পয়েন্ট দেখি, তোমরা নিজেরাই বলতে পারো কি হয়। জিনিসটা মাথায় ঢুকেছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জার্নি, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, তোমরা ধরো যে কোনো জিনিস, তোমরা ধরো একটা দোকানে চলে গেলে এসি কিনতে, ঠিক আছে, এসি কিনতে চলে গেলে, তো এসির বিল দেখলে বারবার বলছি এসিটা তোমাদের পছন্দ হয়েছে, ধরো এসির দাম হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। তো যেখান থেকে এসি কিনেছো সেখান থেকে তোমার বাড়ির দূরত্ব ধরো বেশ ভালোই দূর আছে, ঠিক আছে, তো সেখান থেকে এসি তোমার বাড়িতে নিয়ে আসতে হবে, আরে নিশ্চয়ই তাকে গাড়ি ভাড়া লাগবে, সাপোজ ধরো গাড়ি ভাড়া লাগলো 500 টাকা, 40,000 টাকা এসির দাম আর 500 টাকা লাগলো গাড়ি ভাড়া। এখন যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা তোমার থেকে এসি কত দাম নিয়েছে, আমরা জেনারেলি সবাই বলি 40,000 টাকা দাম নিয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু এসির দাম 40,000 টাকা না, আমাকে বলতে হবে 40,500 টাকা দাম নিয়েছে, কেননা এসিটা ব্যবহার করার আগে পর্যন্ত এসিটার পেছনে যত টাকা খরচ করা হবে সব এসির খরচ ধরা হয়, সেটাকে এসির খরচ ধরা হয়। আশা করি বুঝতে পেরেছি। সেরকমই একটা কোম্পানির ভিতরে একটা মেশিন কিনতে, মেশিনের দাম ধরো 10 লাখ টাকা, মেশিনটার দাম ধরো 10 লাখ টাকা, কিন্তু মেশিনটা যতদিন না পর্যন্ত ব্যবহার করা আরম্ভ করবে, তার আগে ওই মেশিনটার পেছনে যত খরচ করা হবে, শুধু গাড়ি ভাড়াই লাগে না, যত খরচ করা হবে সব কটাকে মেশিনের খরচ ধরা হয়। এটাই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর কিছুই নয়। তোমরা তাদের ভাই ভাবছিলে যে মেশিন কিনলাম, নরমাল জার্নাল করে দেবো, মেশিন কিনলাম মানে অ্যাসেট কিনছি, অ্যাসেট বাড়ছে মানে মেশিন দেবি আর টাকা চলে যাচ্ছে ক্যাশ দিয়ে। তো ব্যাপারটা শুধু ওখানে সীমিত থাকে না, আরো ভাবতে হয়। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তোমরা পরবর্তী সময় ক্লাস 11 এ আরো যে চ্যাপ্টার গুলো আছে সেখানে ডিটেইলসে পাবে, ঠিক আছে, ঠিক আছে, বলে দিলাম এই জিনিসগুলো জেনে রাখো, আচ্ছা একটা করে বলি। প্রথম পয়েন্টটা দেখো, কি বলেছে, একদম আমি পুরো ডায়াগ্রাম করে বোঝাবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। এটা ধরো ফার্ম, বিজনেসের নাম, এটা ধরো ফার্ম, এটা কি লিখলাম, এটা হচ্ছে ফার্ম, ঠিক আছে। আর এটা ধরো বিহার, কি বললাম, এটা বিহার, এই বিহারে, ঠিক আছে, বিহারে একজন পার্টি আছে তার নাম হচ্ছে মিস্টার এক্স, কি তার নাম মিস্টার এক্স। এই ফার্ম কি করেছে, মিস্টার এক্স এর থেকে ফার্ম কি করেছে, এই যে ফার্ম মিস্টার এক্স মানে বিহার থেকে ও একটা মেশিন কিনেছে, একটা মেশিন কিনেছে। তো তোমরা নিজেরা নিশ্চয়ই বুঝতেই পারছো, আচ্ছা মেশিনটা কিনেছে, মেশিনের দাম ছিল 32,000 টাকা,
মেশিনের দাম ছিল 32,000 টাকা। তো বিহার থেকে এই ফার্মে মেশিনটা তো আর হেঁটে হেঁটে আসবে না, আরে গাড়ি ভাড়া করতে হবে তো মেশিনটা আনার জন্য। তো মেশিনটা আনার জন্য গাড়ি ভাড়া লেগেছে 500 টাকা। তাহলে বলো এই যে 500 টাকা গাড়ি ভাড়া লেগেছে, 500 টাকা যে গাড়ি ভাড়া লেগেছে, মেশিনটা কেনার জন্য গাড়ি ভাড়া লেগেছে 500 টাকা। তাহলে মেশিনটা কি আমি এখনো ব্যবহার করা আরম্ভ করেছি? না স্যার, মেশিন আপনি এখনো ব্যবহার করা আরম্ভ করেননি, মেশিনটা তো বিহারে আছে মিস্টার এক্স এর কাছে। তাহলে মিস্টার এক্স এর থেকে গাড়িটা মানে মেশিনটা নিয়ে আসতে গেলে তো গাড়ি ভাড়া করতে হবে, তো গাড়ি ভাড়া লেগেছে 500 টাকা। তাহলে মেশিনটা ব্যবহার করার আগে যত খরচ করা হবে পুরো মেশিনের খরচ, তার মানে স্যার এটা মেশিনের খরচ, একদম ঠিক ধরেছেন, মেশিনের খরচ 500 টাকা। তাহলে টোটাল কত খরচ হলো মেশিনের জন্য? 32,500 টাকা খরচ হয়েছে। তার মানে বলো মেশিন তো আমাদের অ্যাসেট বাড়ছে স্যার, অ্যাসেট বাড়ছে, বিহার থেকে মেশিনটা ফার্মে চলে আসলো, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে লেখো অ্যাসেটটার নাম কি লিখবে? অ্যাসেটটার নাম লেখো মেশিনারি অ্যাকাউন্ট, 1 নম্বর মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো কত টাকা? 32,500। আশা করি বুঝতে পেরেছো কি করে হলো 32,500 বোঝার চেষ্টা করবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাগুলো ভুল করে দেয়, তোমাকে মাথায় রাখতে হবে তোমরা যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট পারচেজ করো, ক্যাপিটাল অ্যাসেট স্যার, ক্যাপিটাল অ্যাসেট ফিক্স অ্যাসেট, ঠিক আছে তো কোনো রকমের যদি ক্যাপিটাল অ্যাসেট পারচেজ করো, ঠিক আছে কোনো রকম ক্যাপিটাল অ্যাসেট মানে উদাহরণ বলেছি মেশিনারি হতে পারে, ফার্নিচার হতে পারে, বিল্ডিং হতে পারে, জেনারেলি এগুলোই হয়, মোটর কার হতে পারে, ভেহিকেল হতে পারে, এই সমস্ত জিনিস যদি তোমরা পারচেজ করো, প্ল্যান্ট হতে পারে, এই সমস্ত জিনিস যদি তোমরা পারচেজ করো, এই জিনিসগুলো যতদিন না পর্যন্ত ব্যবহার করা আরম্ভ করবে তার আগে যত খরচ হবে সব কটা খরচকে তোমরা বলবে মেশিনের খরচ, পার্টিকুলার ওই অ্যাসেটটার খরচ। সো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট এত টাকা টু কি হয়েছে? টু কিসের মাধ্যমে কিনছো? স্যার পে করে দিয়েছি, বলে দিয়েছি পে করে দিয়েছি, টাকাটা পেমেন্ট করে দিয়েছি, টাকা পেমেন্ট করলে কি হবে? ফার্ম থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ তো অ্যাসেট বেরিয়ে যাচ্ছে মানে ক্রেডিট, অ্যাসেটটা ক্রেডিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 32,500। তাহলে প্রথম জার্নালটা বুঝতে পারলে মাথায় ঢুকিয়ে নেবে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, না বোঝার কিছু নেই, একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস। তো তোমরা এই জিনিসটা মাথায় রাখবে। আজকে যদি তোমরা চাঁদনিতে চলে যাও কম্পিউটার কিনতে, তোমরা দেখলে বিল হয়েছে, কম্পিউটারের বিল হয়েছে 35,000, কিন্তু ওখান থেকে গাড়ি ভাড়া করে আনতে ধরো আরো 100 টাকা লেগেছে, ঠিক আছে 100 টাকা লেগেছে। এবার বাড়িতে কম্পিউটার নিয়ে আসলে তুমি তার কম্পিউটার জানো না কি করে ইনস্টল করতে হয়, ওর মধ্যে উইন্ডোজ লাগাতে হয়, ঠিক আছে তো যে এসে লাগিয়ে দিবে সে আরো 500 টাকা নিয়েছে। তার মানে তুমি বলবে না কম্পিউটারের দাম 35,000 টাকা নিয়েছে, তুমি বলে 35,000 টাকা, গাড়ি ভাড়া 100 টাকা, 35,100 আরো 500, 35,600 টাকা হচ্ছে কম্পিউটারের দাম, এটাই তোমাকে বলতে হবে। অরিজিনালি এটা কেউ বলে না, অরিজিনালি বলে যে বিলটা 35,000 টাকা, 35,000 টাকাই বলে, এটা ভুল বলে। আচ্ছা তাহলে এক একটা হয়ে গেল। দুইটা কি বলছে? পেড ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিন, পেড ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিন। দেখো ফার্মে মেশিন চলে এসেছে, ফার্মে ফ্যাক্টরিতে মেশিন চলে এসেছে, আরে মেশিন চলে আসলে হলো না, ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কার মানে শ্রমিকরা কাজ করে, ঠিক আছে তারা তো মেশিন ইনস্টল করতে পারে না। আচ্ছা আজকে যদি আমি একটা বাড়িতে এসি কিনে নিয়ে আসি, আমি দোকানে চলে গেলাম গ্রেট ইস্টার্নে এসি কিনতে, ঠিক আছে তারপর হচ্ছে পরের দিন আমাকে এসি দিয়ে গেল, এবার কি হলো মেশিনটা তো ইনস্টল মানে এসিটা তো ইনস্টল করতে আমি পারি না। কি হয় জেনারেলি কি হবে, ধরো যেদিন আমি এসি নিয়ে এসেছি, ঠিক আছে যেদিন আমি এসি নিয়ে এসেছি তারপরের দিন সকালবেলা আমার কাছে একটা ফোন এসেছে, যেই কোম্পানি এসি কিনে সেই কোম্পানিতে একটা ফোন এসেছে, বলছে স্যার ইনস্টল করতে হবে, তো এসিটা ইনস্টল করতে হবে, তো কবে আসবো আপনারা? তো আমি বললাম নেক্সট ডে মানে পরের দিন চলে আসো, মানে যেদিন ফোন করেছিলাম তার পরের দিন আসতে বললাম। তো আমাকে বললো এই ইনস্টল করতে এত টাকা খরচ হবে, ঠিক আছে তো এত টাকা খরচ হবে। তাহলে বুঝতে পারলে তো মেশিনটা মানে এসিটা তো আমি আর ইনস্টল করতে পারবো না, আরে এসিটা যেমন নিয়ে এসেছিলাম তেমনই পড়ে আছে, যতক্ষণ না ইনস্টল করবো ততক্ষণ তো আর এসিটা তো আমি ইউজ করতে পারবো না, কোম্পানির ভিতরেও তাই, ঠিক আছে কোম্পানিতে ফ্যাক্টরিতে মেশিন চলে এসেছে, মেশিনটা যতক্ষণ না পর্যন্ত ইনস্টল করা হবে ততক্ষণ তো আর কোম্পানিতে মেশিনটা ইউজ করতে পারবে না। তার মানে কি বলেছি, মেশিনটা ইউজ করার আগে যত খরচ করা হবে সব খরচকে বলা হবে মেশিনের খরচ, এখানে কি বলেছে এবার তোমরা পড়ো, বলেছে পেড ওয়েজেস। ম্যাক্সিমাম স্টুডেন্ট কোথায় ভুল করে, পেড ওয়েজেস লেখা আছে ভুল করে লিখে দেয় ওয়েজেস টু ক্যাশ, ওয়েজেস ডেবিট টু ক্যাশ। তো সুতরাং কেয়ারফুলি দেখতে হবে কিসের জন্য ওয়েজেস কেন পে করেছে, ওয়েজেস পে করেছে ইনস্টলেশন অফ দা মেশিনটা ইনস্টল করার জন্য ওয়েজেস পে করা হয়েছে। আরে মেশিনটা ধরো এই ফার্মে যে মেশিনটা ইনস্টল করা হয়েছে কোনো একজন ওয়ার্কারই আসছে মেশিনটা ইনস্টল করতে, সে কি আমার কোম্পানির ওয়ার্কার? না সে আমার কোম্পানির ওয়ার্কার না, সে অন্য কোম্পানির ওয়ার্কার। তাহলে
আর অন্য কোম্পানি ওয়ার্কারকে আমি কখনো ওয়েজেস দেবো না, অন্য কোম্পানি ওয়ার্কারকে আমি কখনো ওয়েজেস দেবো না। সুতরাং মাথায় রাখবে, জিনিসটা মাথায় রাখবে, এই যে ফার্মে যে মেশিনটা চলে এসেছে ফ্যাক্টরিতে, তো মেশিনটা তো ইনস্টল করতে হবে। এই ফার্মে মানে এই কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কার আছে তারা কিন্তু মেশিন ইনস্টল করতে পারে না, তারা মেশিন ইনস্টল করে বাইরে থেকে লোক নিয়ে এসেছে মেশিনটা ইনস্টল করার জন্য, যে ইনস্টল করেছে তাকে ওয়েজেস দিয়েছে, এটাকে ওয়েজেস বলা হয় না, এটাকে ওয়েজেস বলে না। তো সুতরাং জিনিসগুলো মাথায় রাখবে। এটা কি হচ্ছে, এটা মেশিনের খরচ, মেশিনের খরচ। তাহলে মেশিনের জন্য কত টাকা খরচ করি, 1500 টাকা। তাহলে লিখবে কি, লিখবে কি, মেশিনটা ইনস্টল করার জন্য 1500 টাকা খরচ করছে, মানে মেশিনের ভ্যালু বেড়ে যাচ্ছে, অ্যাসেট বেড়ে যাচ্ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই লিখো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, তাই লিখো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। টু কি লিখবো, টু কি লিখবো, কত টাকা খরচ হয়েছে, 1500 টাকা খরচ হয়েছে, তার মানে বিজনেস থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তো ক্যাশ অ্যাসেট, ক্যাশ চলে যাচ্ছে মানে ক্যাশ ক্রেডিট, কত টাকা, 1500 টাকা, কত টাকা, 1500 টাকা। তার মানে জিনিসটা মাথায় রাখবে, এই জিনিসগুলো তোমরা ভালো করে শিখতে পারবে। আরো রেক্টিফিকেশনে এই সমস্ত কনসেপ্টে খুব আটকে যায়, রেক্টিফিকেশন বলে একটা চ্যাপ্টার আছে, তারপর ডেপ্রিসিয়েশন আছে, তারপর ফাইনাল অ্যাকাউন্টে এরকম অ্যাডজাস্টমেন্ট ঘুরে ঘুরে থাকে, ঘুরে ঘুরে থাকে। এই যে ফাইনাল অ্যাকাউন্টে এরকম অ্যাডজাস্টমেন্ট ঘুরে ঘুরে থাকে, তখন খুব প্রবলেম পড়ে, এই অ্যাডজাস্টমেন্ট গুলো ফাইনাল অ্যাকাউন্টে কেউ করতে পারে না, ঠিক আছে। এখন যদি ক্লিয়ার না থাকে তখন কি করে, স্টুডেন্টগুলো মুখস্থ করে, সব মুখস্থ করে, বলে যে এটা যোগ হবে এটা বিয়োগ হবে। মুখস্থ কেন করবো, জিনিসটাকে বুঝতে হবে আমাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর হলো। 3 নম্বর কি বলছি, 3 নম্বর কি বলছি, 3 নম্বর যে পারচেজ আর কম্পিউটার, যে উদাহরণটা বললাম, ধরো চাঁদনি থেকে একটা কম্পিউটার কেনা হয়েছে, ঠিক আছে। এই ফার্ম, এখানে ধরো চাঁদনি আছে, এটা চাঁদনি, এটা কি লিখলাম, চাঁদনি। তো চাঁদনি থেকে একটা কম্পিউটার কেনা হচ্ছে, কি কেনা হচ্ছে স্যার, কম্পিউটার কেনা, কত টাকা, 22,500 টাকা দিয়ে কম্পিউটার কেনা হচ্ছে। তো কম্পিউটার চাঁদনি থেকে ফার্মে যে কম্পিউটার আসবে, একটা গাড়ি ভাড়া লাগবে, তো হ্যাঁ স্যার গাড়ি ভাড়া লাগবে, 500 টাকা গাড়ি ভাড়া লেগেছে। তো বলো কম্পিউটার কি ব্যবহার করা আরম্ভ করেছে না, কম্পিউটার যতক্ষণ না পর্যন্ত ব্যবহার করবে তার আগে যত খরচ হবে, তার আগে যত খরচ হবে সব বলা হবে কম্পিউটারের খরচ। তার মানে এখানে কি বলবো স্যার, কম্পিউটার অ্যাসেট, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট, অ্যাসেট বাড়ছে মানে অ্যাসেটকে ডেবিট করতে হবে। তো কম্পিউটার লেখো, কেউ কেউ কম্পিউটার না লিখে তোমরা কিন্তু এটাকে অফিস ইকুইপমেন্টও লিখতে পারো, এটাকে অফিস ইকুইপমেন্টও লিখতে পারো, কম্পিউটার না লিখে অফিস ইকুইপমেন্টও লিখতে, ঠিক আছে। যা কি বললাম, অফিস ইকুইপমেন্টও লিখতে পারো, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার না লিখে, যেহেতু এটা অফিসে ইউজ করা হয়, কম্পিউটার কোথায় ইউজ করা হয়, অফিসে, তাই এটা অফিশিয়াল ইকুইপমেন্ট বলতে পারো, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তো টু কি লিখবো, টু ক্যাশ, কারণ কোম্পানিতে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, কত টাকা, 22,500 আর 500 কত হচ্ছে, 23,000 টাকা, 23,000 টাকা কম্পিউটার চলে আসলো, ঠিক আছে, 23,000 টাকা বেরিয়ে গেল, ক্যাশ টাকা বেরিয়ে গেল 23,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। 4 নম্বর কি বলেছে, দেখো আজকে যদি আমরা কোনো একটা বাড়ি, দেখবে অনেকেই তো বাড়ি তৈরি করে, সবাই তার ফ্ল্যাট কেনে না, কেউ কেউ তো বাড়ি তৈরি করে। বাড়ি তৈরি করতে গেলে কি লাগে স্যার, বাড়ি তৈরি করতে গেলে সেই ইট বালি সিমেন্ট, ঠিক আছে, পাথর, তারপর আছে রড, কত কিছু কিনতে হয়, কত কিছু কিনতে হয়। তার মানে এগুলো কি বলে, বাড়ি তৈরি করার ম্যাটেরিয়াল। আরে বাড়ি তৈরি করার ম্যাটেরিয়াল, তো তোমরা তো ভুল করে এটা কি, এটা উল্টো পাল্টা, মানে আমাকে উল্টো পাল্টা জানার বলতে হবে না, বুঝতে হবে ব্যাপারটা কি বলেছে। আমি এই জিনিসগুলো, ম্যাটেরিয়াল গুলো, বিল্ডিং তৈরি করার ম্যাটেরিয়াল গুলো কেন কিনলাম, বিল্ডিং তৈরি করার জন্য। আচ্ছা বিল্ডিং কি এখন ইউজ করা আরম্ভ করেছি, না স্যার বিল্ডিং ইউজ করা আরম্ভ করে, বিল্ডিং ইউজ করার আগে যত খরচ করা হবে, বিল্ডিং ইউজ করার আগে যত খরচ করা হবে সব বিল্ডিং এর খরচ ধরা হবে। তার মানে এটাকে বিল্ডিং এর খরচ ধরো, বিল্ডিং এর খরচ। তো বিল্ডিং হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, ডেবিট। তো এখানে লিখো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, তো এখানে লিখো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বেরিয়েছে টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট, কত টাকা, কত টাকা, 60,000, 60,000 হয়ে গেল। লাস্ট জার্নাল, লাস্ট জার্নাল, এখানে কি বলেছে, 5 নম্বর বলেছে, এইগুলোকে বলে অ্যাডভান্স লেভেলের জার্নাল, অ্যাডভান্স লেভেলের জার্নাল। আরেকবার রিভাইজ করে দেবো, রিভাইজ করে দেবো, কি করে করতে হয় মনে রাখতে হয় সেটা বলে দেবো, ঠিক আছে। তো আরেকটা বলেছে পারচেজ আ মোটর ভ্যান, একটা মোটর ভ্যান, মোটর ভ্যান তো দেখোইছো তোমরা, মোটর ভ্যান কেনা হয়েছে। আচ্ছা মোটর ভ্যান কিনলে বিজনেসে কি এসেছে স্যার, মোটর ভ্যান এসেছে, মোটর ভ্যান অ্যাসেট, অ্যাসেট এসেছে মানে অ্যাসেট বেড়েছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয় স্যার, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তো মোটর ভ্যানটাকে ডেবিট করো, মোটর ভ্যানটাকে ডেবিট করো, মোটর ভ্যানটাকে ডেবিট করো। যা কি চলে গেছে ব্যবসা থেকে, স্যার ব্যবসা থেকে পেমেন্ট যে করেছি চেকের মাধ্যমে, মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ব্যাংক তো মানে অ্যাসেট, অ্যাসেট কমে গেছে মানে ক্রেডিট। এখানে লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা, 72,000, এখানে লিখলাম 72,000। তো হয়ে গেল, দেখে বুঝতে পারলে আজকে, মানে আজকে পার্টিকুলার আমি এই ভিডিওতে কিসের জার্নাল করাবো, এই ভিডিওতে আমি কিসের জার্নাল করাবো বলো, এই ভিডিওতে আমি কিসের জার্নাল করাবো স্যার, কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনো ক্যাপিটাল অ্যাসেট যদি পারচেজ করি সেই রিলেটেড এন্ট্রি করালাম।
তার মানে কি বলতে পারলাম, একটা মেশিন যদি আমরা কিনি, সাপোজ একটা উদাহরণ দিলাম, বিহার থেকে যদি কোনো একটা মেশিন কিনি, তার মানে কি কোম্পানির ভিতরে আস্তে আস্তে গাড়ি ভাড়া লেগেছে, মেশিনটা যে ইনস্টল করে দিয়েছে তাকে কিছু পেমেন্ট করতে হয়েছে, ঠিক আছে তো। এই বললাম এই দুটো এন্ট্রি ছিল। আর কি বলেছিলাম, কম্পিউটার একটা কেনা হয়েছে, কম্পিউটার কিনে আনার জন্য যেখান থেকে চাকরি থেকে কম্পিউটার কিনে ফার্মে নিয়ে এসেছি, আনতে তোমার গাড়ি ভাড়া লেগেছে। আর কি হয়েছে, আমি ধরো একটা বাড়ি তৈরি করব, সে বাড়ি তৈরি করার জন্য যে সমস্ত বাড়ি তৈরি করার যে ম্যাটেরিয়াল গুলো লাগে, ঠিক আছে, তো সেটাও একটা বিল্ডিং এর খরচ, কেননা বিল্ডিং ইউজ করার আগে যত খরচ করা হবে সব বিল্ডিং এর খরচ। এবার দেখো তোমাদের মানে একটা কোশ্চেন ঘুরতে পারে, একটা কোশ্চেন সেটা বলে দিচ্ছি কি কোশ্চেন ঘুরতে পারে। এগুলো আশা করি বুঝতে পেরেছো, টুকে নিয়েছো, মুছে দিচ্ছি, দেখো আশা করি বুঝতে পেরেছো, এটা মুছে দিচ্ছি। দেখো একটা জার্নাল লেখো, 6 নম্বর জার্নাল লেখো, রিপেয়ার টু মেশিন। কি লিখবে 6 নম্বর, রিপেয়ার টু মেশিন। কি লিখবে, রিপেয়ার টু মেশিন। কি লিখলাম, রিপেয়ার টু মেশিন। রিপেয়ার টু মেশিন কত বলেছে, রুপিস 500। তার মানে কি বলেছে, দেখো কোম্পানির ভিতরে তো মানে ফার্মের ভিতরে তো মেশিন আছে, অনেক মেশিন আছে, আরে কোনো মেশিন খারাপ হতে পারে তো। আচ্ছা কখন মেশিন খারাপ হয়, কি মনে হয় একটা মেশিন কখন খারাপ হতে পারে? স্যার মেশিন ইউজ করা আরম্ভ করলেই খারাপ হবে। আরে মেশিন যদি ইউজ করা আরম্ভ করে তখনই তো খারাপ হবে। মেশিন যদি ইউজ করা আরম্ভ নাই করে তাহলে কি করে খারাপ হবে? মেশিন যদি ইউজ করা আরম্ভ করে তখনই খারাপ হবে। আর আমি কি বলেছি মেশিন যতদিন না পর্যন্ত ইউজ করা আরম্ভ করব ততদিন পর্যন্ত যত খরচ হবে সব মেশিনের খরচ। মেশিন ইউজ করা আরম্ভ করলে তারপরে যদি কোনো খরচ হয় সেটা মেশিনের খরচ ধরা হয় না। তার মানে রিপেয়ার করেছি, রিপেয়ার মানে মেশিনটা খারাপ হয়ে গেছে ওটাকে মেরামত করেছি। তার মানে কখন মেরামত করব, মেশিনটা ইউজ করা আরম্ভ করে ফেলেছি, কয়েক বছর মেশিনটা ইউজ করলাম, তারপর কিছু ডিফেক্ট বেরিয়েছে মেশিনে, ঠিক আছে, কোনো একটা পার্টস খারাপ হয়ে গেছে, তাই জন্য ঠিক করতে হচ্ছে, এটাকে বলে রিপেয়ার খরচ। তার মানে মেশিন ইউজ করার আগে খরচ করেছি না পরে? স্যার মেশিন ইউজ করার পরে খরচ করেছি। আর মেশিন ইউজ করার পরে যদি কোনো খরচ করি, ঠিক আছে, মেশিন ইউজ করার পরে খরচ করলে তাকে বলে রেভিনিউ খরচ, ঠিক আছে। মেশিন ইউজ করার আগে কোনো খরচ করলে তাকে বলে ক্যাপিটাল খরচ, ঠিক আছে। তাহলে এটা রেভিনিউ খরচ। রেভিনিউ খরচকে কি বলে, অ্যাকাউন্টেন্সি বলছে রেভিনিউ খরচকে এক্সপেন্সেস বলে। এখানে খরচটার নাম কি, রিপেয়ার। খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা টু কি লিখো, ক্যাশ, কারণ ক্যাশ টাকা বেরিয়ে যাচ্ছে, ক্যাশ তো অ্যাসেট কমে যাচ্ছে মানে ক্রেডিট। তো আশা করি বুঝতে পারলে এটা। এগুলো খুব ডাউট হয়, অনেকে ভুল করে, এই জিনিসগুলো মাথায় রাখে। দুটো জিনিস তোমাকে জানতে হবে, মেশিন ইউজ করার আগে কি খরচ হতে পারে আর মেশিন ইউজ করার পরে কি খরচ হতে পারে। বোঝা গেল আশা করি, বুঝতে অসুবিধা হলে বলবে। আচ্ছা এরপরে একটা কনসেপ্ট শেখাবো, ঠিক আছে। এখানে দেখো কি লিখেছি, দেখে নাও, তোমরা দেখে বুঝতেই পারছো। এটা আমরা বেসিক কনসেপ্টে, বেসিক যে অ্যাকাউন্টিং টার্ম ছিল সেখানে বোঝানো ছিল। এবার এটা জার্নাল করাবো, ঠিক আছে। এরকম জার্নাল এখনো পাইনি তাই করিয়ে দেবো, ঠিক আছে। কখন পাবো বলতে জানি না, তার জন্য আগেই জার্নালটা করিয়ে দিই, তারপর দেখা যাবে বইয়ের অঙ্ক তোমরা করে নিতেই পারবে। কি লেখা আছে মিডিলে, অ্যাসেট। জেনারেলি যেটা হয় ফিক্স অ্যাসেট, মাথায় রাখো ফিক্স অ্যাসেট। এই যে উদাহরণটা তোমাদের যদি কখনো কোশ্চেন পাও, জেনারেলি ফিক্স অ্যাসেটই পাবে, ঠিক আছে, ফিক্স অ্যাসেটই পাবে। তাই এখানে লিখে দিলাম ফিক্স অ্যাসেট। তো ফিক্স অ্যাসেটের ভ্যালু বাড়তেও পারে, ফিক্স অ্যাসেটের ভ্যালু কমতেও পারে। বাড়লে কি হতে পারে আর কমলে কি হতে পারে সেই নিয়ে বলছি, ঠিক আছে, সেই রিলেটেড জার্নাল করব। ফিক্স অ্যাসেটের ভ্যালু বাড়লে কি হতে পারে, কমলে কি হতে পারে, ফিক্স অ্যাসেটের ভ্যালু বাড়লে তাকে কি বলে, কমলে তাকে কি বলে, সেই জিনিসগুলো জানবো, ঠিক আছে। তো দেখো এই যে ফিক্স অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাকে বলে অ্যাপ্রিসিয়েশন। কি বলে, তাকে বলে অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা ফিক্স অ্যাসেটের ভ্যালু কখন বাড়তে পারে তোমরা বলো, তোমরা নিজেরাই বলো। ফিক্স অ্যাসেটের ভ্যালু বাড়তে পারে এরকম একটা एग्जांपल, ল্যান্ড, জমি দেখেছো তোমরা, জমি, যেই জমির উপর থেকে তোমার বাড়ি তৈরি হয়, জমির ভ্যালু দিনকে দিন বাড়তে থাকে। আজ থেকে ধরো 50 বছর আগে কেউ যদি একটা জমি 1 লাখ টাকা দিয়ে কিনে থাকে, আজকে সেই জমির দাম দেখবে 30 লাখ 40 লাখ টাকা হয়ে গেছে, ঠিক আছে। জমির দাম সবসময় বাড়ে, জমির দাম, আমাদের প্রকৃতিতে জমি সীমিত, ঠিক আছে, জমিকে আমরা কখনো বাড়াতে পারি না, তোমরা ইকোনমিক্সে পড়বে, জমিকে কখনো বাড়ানো সম্ভব নয়, ঠিক আছে। জমির দাম সবসময় বাড়তে থাকে, এই জন্য প্রতিটা মানুষ চেষ্টা করে জমি কিনে রাখা, ঠিক আছে, জমি কিনে রাখা, কারণ জমির প্রচুর দাম পাওয়া যায়, ঠিক আছে। তো জমির দাম সবসময় বাড়তে থাকে, মানে ল্যান্ডের ভ্যালু সবসময় বাড়তে থাকে। লিখেছি জেনারেলি কোনো ফিক্সড এর ভ্যালু ইনক্রিজ করতে পারে, তার উদাহরণ তোমার সবচেয়ে জলজন্ত উদাহরণ ল্যান্ড। জমির ভ্যালু বাড়তে পারে, জমির ভ্যালু কখনো কমে না, জীবনে কোনোদিন জমির ভ্যালু কমবে না। জমির ভ্যালু, জমি ফাঁকা যে জমিগুলো হয় না, সেই জমির ভ্যালু কোনোদিন কমবে না, ঠিক আছে। তো ফিক্সড এর ভ্যালু কখন বাড়তে পারে, স্যার ফিক্সড এর ভ্যালু বাড়তে পারে
তার উদাহরণ হচ্ছে ল্যান্ড, ঠিক আছে। ল্যান্ডের ক্ষেত্রে ফিক্সড ভ্যালু বাড়তে পারে, আর ফিক্সড ভ্যালু বাড়লে তাকে বলে অ্যাপ্রিসিয়েশন। আচ্ছা বলো এর জার্নাল কি হবে? ফিক্সড অ্যাসেটের ভ্যালু বাড়তে পারে, তো ফিক্সড অ্যাসেট তোমার অ্যাসেটই, তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে স্যার? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে। তাহলে এখানে অ্যাসেটটার নাম কি স্যার? ল্যান্ড। অ্যাসেটটার নাম ল্যান্ড, তাই লিখবো ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাহলে ল্যান্ড ডেবিট করলাম, ঠিক আছে তো। তার মানে অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া বিজনেসের ভালো না খারাপ? স্যার অবশ্যই ভালো। তাহলে বিজনেসের একটা লাভ হচ্ছে না? অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া বিজনেসের এক ধরনের লাভ। অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে বিজনেসের লাভ, ঠিক আছে। এই লাভটাকে কি বলে? আর আমরা জানি লাভ বা ইনকাম। আমরা কি শিখেছিলাম ক্লিয়ার, CLEAR। এই আর মানে কি স্যার? আর মানে রেভিনিউ। আর মানে রেভিনিউ। এই রেভিনিউ বলে, কেউ ইনকাম বলে, কেউ প্রফিট বলে, সব একই জিনিস, ঠিক আছে, সব একই জিনিস। তার মানে কি বিজনেসের ইনকাম হচ্ছে বা রেভিনিউ হচ্ছে বা লাভ হচ্ছে, সব একই জিনিস বলতে পারো। তাহলে লাভ কি হয়? মানে রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট করতে হয়। এই ক্রেডিটে কি নাম দেবো স্যার? অ্যাপ্রিসিয়েশন দেবেন। অ্যাপ্রিসিয়েশন কি লিখবে? লিখো অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন অফ ল্যান্ড, অ্যাপ্রিসিয়েশন অফ ল্যান্ড অ্যাকাউন্ট। তাহলে কি বললাম? আমি আবার বলছি, অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যায়, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ঠিক আছে। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অ্যাসেটটা ডেবিট করলাম, ঠিক আছে। কেন অ্যাসেটের ভ্যালু বেড়ে গেল? ল্যান্ড আমি যখন কিনেছিলাম 1 লাখ টাকা ছিল, এখন ল্যান্ডের ভ্যালু 10 লাখ টাকা হয়ে গেছে, 9 লাখ টাকা বেড়ে গেছে, লাভ হয়েছে। লাভ তো কেই হয়, তাই লিখেছি, নরমাল জিনিস একদম। আচ্ছা এইবার আমি তোমাদের বোঝাচ্ছি যে না, আমি অনেক বেসিক অ্যাকাউন্ট নেব, অনেক বড় করে বলেছিলাম। ডেপ্রিসিয়েশন বলে একটা কনসেপ্ট ছিল। কি তোমার কি মনে হয়? আজকে ধরো আমি একটা কম্পিউটার কিনেছি, ঠিক আছে, 40,000 টাকা দিয়ে কম্পিউটার কিনেছি। কি মনে হয় ওই 40,000 টাকা দিয়ে যে কম্পিউটার কিনেছি, সেটা কি আমি বংশ পরম্পরায় ব্যবহার করেই যাবো? মানে আমি ব্যবহার করব, আমার নেক্সট জেনারেশন ব্যবহার করবে, তারপরে নেক্সট জেনারেশন ব্যবহার করবে, তারপরে নেক্সট জেনারেশন ব্যবহার করবে? এটা কখনো হবে না। প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট লাইফ আছে, ঠিক আছে তো। আমি যদি আজকে একটা কম্পিউটার কিনি, ম্যাক্সিমাম 5 থেকে 10 বছর, 10 বছর ভুল বললাম, তো 5 বছর অবধি ব্যবহার করতে পারবো। একটা কম্পিউটার কিনে জেনারেলি এখনকার কম্পিউটারগুলো 5 বছর অবধি ব্যবহার করা যায়। তো কি মনে হয় আমি কি লাইফের পর লাইফ ব্যবহার করতে পারবো? কোনো ফিক্সড অ্যাসেটই আমরা লাইফের পর লাইফ ব্যবহার করতে পারি না। প্রতিটা ফিক্সড অ্যাসেটেরই, প্রতিটা অ্যাসেটেরই একটা নির্দিষ্ট একটা লাইফ আছে, অতদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি, তার বেশি ব্যবহার করতে পারি না। তো কি মনে হচ্ছে, আমি ধরো কম্পিউটার আজকে 40,000 টাকা দিয়ে কিনলাম, ঠিক আছে তো কি হয়? আমি কি বললাম? 5 বছর ব্যবহার করতে পারবো। আমি কি বললাম? আজকে আমি কম্পিউটার কিনলাম 40,000 টাকা, আমি ধরে নিলাম এই কম্পিউটারটা আমরা 5 বছর ব্যবহার করতে পারবো। তার মানে 5 বছরের মধ্যে কম্পিউটার ভ্যালুটা শেষ হয়ে যাবে। তার মানে এক এক বছর কত করে ইউজ করছি স্যার? এক এক বছর 40 কে 5 দিয়ে ভাগ করলে 8,000 টাকা করে আপনি এক এক বছর ইউজ করছেন। তার মানে কি দেখো, প্রথম বছর ছিল 40, ঠিক আছে, প্রথম বছর আমি যখন কিনলাম 40 দিয়ে কিনলাম, 8,000 টাকা ব্যবহার করলাম, হলো কত? 32। আমি পরের বছর আরো 8 ব্যবহার করলাম, হলো কত? 24। তার পরের বছর আরো 8 ব্যবহার করলাম, কত হলো? 16। তার পরের বছর আরো 8 ব্যবহার করলাম, কত হলো? 8। তার পরের বছর 8 ব্যবহার করলাম, কত হলো? 0। আর কিছু নেই, কম্পিউটার ভ্যালু আর কিছু নেই, বুঝতে পারছো তো? প্রথমে 40 ছিল, 40 দিয়ে কিনেছিলাম, প্রথম বছর 8 ব্যবহার করলাম, রইল 32। তারপরের বছর আবার 8 ব্যবহার করলাম, ঠিক আছে, রইল 24। তারপরের বছর আবার 8 ব্যবহার করলাম, রইল 16। তারপরের বছর আবার 8 ব্যবহার করলাম, রইল 8, ঠিক আছে। তারপরের বছর ব্যবহার করলাম 8, আর ফার্নিচার বা মেশিন যাই হোক, সেই অ্যাসেটটার ভ্যালুই নেই, জিরো হয়ে গেল। তো তোমাদের কি মনে হয় এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে? আচ্ছা আমি যদি বলি অ্যাসেটের ভ্যালু কমতে পারে, মাথায় রাখবে অ্যাসেটটা কমে না। আমি যে কম্পিউটার কিনেছি, কম্পিউটারটা ছোট হয়ে যাবে না, কম্পিউটার যে সাইজ কিনে আস্তে আস্তে হবে না, কম্পিউটার আস্তে আস্তে ছোট হয়ে যাবে। কম্পিউটার যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু কম্পিউটার ভ্যালুটা কমতে থাকবে। অনেকে ভাবতে পারে ধরো আজকে আমি একটা বাড়ি কিনেছি, ঠিক আছে, ধরো 10 লাখ টাকা দিয়ে বাড়ি কিনেছি, তো বাড়িটা যে ব্যবহার করবো আস্তে আস্তে বাড়িটা ক্ষয় হবে না? আস্তে আস্তে ক্ষয়ে যাবে। তো তার মানে বাড়িটা ক্ষয়ে যাবে, কিন্তু দেখবে বাড়িটা এই সাইড ভেঙে যাবে, বাড়িটাকে ছোট হবে না, বাড়িটার ভ্যালুটা কমতে থাকবে, এই যে এই ভ্যালু গুলো যে কমে যাচ্ছে, এই কমাটাকে বলে ডেপ্রিসিয়েশন। তাই এখানে যদি নরমাল ওয়্যার এন্ড টিয়ার, এই প্রতি বছর 8,000 টাকা করে কমছে না, কেন কমছে? এই যে কারণটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। কেন? আমি এই অ্যাসেটটা ব্যবহার করেছি বলে তো ভ্যালুটা কমছে, এটাকে বলে ডেপ্রিসিয়েশন। তাহলে আশা করি বোঝা গেল ডেপ্রিসিয়েশন জিনিসটা কি। এবার এটা একটা জার্নাল বলে দিই, তো এটা বুঝতে পারলে তো? এটা জার্নাল বলে দিচ্ছি, বলেছে তোমাকে কোশ্চেনে বলেছে, ধরো কোশ্চেন দিয়েছে ডেপ্রিসিয়েশন, আর জেনারেলি ডেপ্রিসিয়েশন কার কার হয় বলে দিচ্ছি, মেশিনের হয়, ফার্নিচারের হয়, বিল্ডিং এর হয়, প্ল্যান্টের হয়, এই সমস্ত নাম বলে দেবে। কি কি বললাম? মেশিন বলতে পারে, মেশিনারি, ফার্নিচার,
কয়েকটা বললাম, আরো কয়েকটা হতে পারে, আমি জেনারেলি এইগুলোই বললাম, ঠিক আছে। তো কি বললাম, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, কোশ্চেনে দিয়েছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি রুপিস 200, কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, 200 টাকা। তো বলো মেশিনের উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে, মানে ধরো আমি একটা মেশিন কিনেছিলাম, দেখো আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো এটা হচ্ছে আমার একটা কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারটা লিখেছি 1/1/20 থেকে এটা ধরো 31 ডিসেম্বর 2020। তো এই বছর আমি একটা মেশিন কিনেছিলাম, ঠিক আছে, কত টাকা দিয়ে, ধরো মেশিন কিনেছিলাম 20,000, কত টাকা দিয়ে মেশিন কিনেছিলাম, 20,000 দিয়ে মেশিন কিনেছিলাম, এই বছর মেশিন কিনেছিলাম, ঠিক আছে। তা আমরা এই বছর যে মেশিনটা কিনবো, তাহলে মেশিনটা ব্যবহার করবো, প্রতি বছর তো একটা মেশিন ব্যবহার করবো, ঠিক আছে। আমি ধরো এই বছর মেশিন কিনেছি 20,000 টাকা দিয়ে মেশিন কিনেছি, তার মানে এই বছর ব্যবহার করেছি কত টাকা ব্যবহার করেছি, এই যে এখানে 200 টাকা বলেছে না, এই 200 টাকা ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে পার্টিকুলার সেই বছরে তুমি কত টাকার মেশিন ব্যবহার করছো, পার্টিকুলার সেই ইয়ারে তুমি কত টাকার মেশিন ব্যবহার করছো। এই বছর মেশিন আমি কত টাকা ব্যবহার করেছি, 200 টাকা ব্যবহার করেছি, 200 টাকা ব্যবহার করেছি। তার মানে আমরা কি বলেছি, আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলছে, কোনো কিছু যদি আমরা বেনিফিট নিয়ে নিই তাকে বলে খরচ, বেনিফিট নিয়ে নেওয়াকে খরচ বলে। তার মানে এই বছরে কত টাকা বেনিফিট নিয়েছি, 200 টাকা ব্যবহার করে ফেলেছি না, আরে 200 টাকার মেশিন তো আমি ব্যবহার করে ফেলেছি, 200 টাকার মেশিন ইউজ করে ফেলেছি, 200 টাকার মেশিনের বেনিফিট নিয়ে নিয়েছি, 200 টাকার খরচ না, অবশ্যই তাহলে ডেপ্রিসিয়েশনটা খরচ, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তো লিখবো এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট 200 টাকা। আচ্ছা, এই যে ডেপ্রিসিয়েশন যে 200 টাকা হলো, ডেপ্রিসিয়েশন হওয়ার পরে আমার মেশিনের ভ্যালু বাড়লো না কমলো, স্যার মেশিনটা 200 টাকা আপনি ব্যবহার করে ফেলেছেন, তাহলে মেশিনের ভ্যালু 200 টাকা কমে গেল, মেশিন অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখবো টু মেশিনারি, ঠিক আছে, তাহলে কত হলো, 200 টাকা। ওকে না, তাহলে ডেপ্রিসিয়েশনের কনসেপ্টটাও শেষ হয়ে যাবে। এখানে দেখো বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার একটা বিজনেস, ও ধরো একটা ফার্ম, ঠিক আছে, এটা হচ্ছে ফার্ম, যে বিজনেস, ফার্মের হচ্ছে ধরো এখানে হচ্ছে গোডাউন আছে, এটা ফার্মে একটা গোডাউন আছে, এটা পুরো বিজনেস, বিজনেসের এই পোরশনে ধরো একটা গোডাউন আছে, কি আছে, গোডাউন আছে, ঠিক আছে, এটা গোডাউন, গোডাউনে কি থাকে, ধরো আমি যদি মনে করি আমার ধরো রাইস মানে চালের বিজনেস আছে, ঠিক আছে, চালের বিজনেস আছে, তাহলে কি করব, গোডাউনে সমস্ত চাল মজুত করব, যত চাল আছে সমস্ত স্টক মজুত করব। এবার দেখো তোমরা তো দেখতেই পেরেছো, অনেক মুদিখানা দোকান, সমস্ত দোকানেরই কিছু না কিছু গোডাউন থাকে, ঠিক আছে, সমস্ত দোকানেরই কিছু গোডাউন থাকে, যেই গোডাউনে সমস্ত মাল স্টক করে রাখে, ঠিক আছে। তেমনি এই চালের বিজনেসের কথা বলি, এই যে এই বিজনেসটা, ঠিক আছে, যে যত চাল কিনে সমস্ত চাল কিনে গোডাউনে স্টক করা থাকে, ঠিক আছে। এবার আমার প্রশ্ন হলো তো গোডাউনে কি থাকবে, চাল থাকবে, মানে গুডস থাকবে, এই গোডাউনের মধ্যে কি আছে, গোডাউনের মধ্যে গুডস আছে, ঠিক আছে, গুডস, গুডস কিসে ডিল করছে, রাইস, চালের বিজনেস করে, তার মানে চাল আছে সব। তার মানে এখন আমার প্রশ্ন, ফার্মের যে গোডাউন আছে, গোডাউনে কি থাকে, গুডস থাকে, তো গোডাউন থেকে কখন কখন গুডস বেরোতে পারে, ঠিক আছে। তো মানে এখানে লেখা যায় গুডস রিডাকশন, তো ফার্মের গোডাউনে যে গুডস থাকে, গুডস কখন রিডিউস হতে পারে, গোডাউন থেকে গুডস কখন রিডিউস হতে পারে, মানে কমতে পারে, গুডস কখন কমতে পারে, কি কি কারণে, তোমরা বললে স্যার যদি সেল করে, ফার্ম যদি চালগুলো বেচে দেয়, দোকানে যে সমস্ত কাস্টমার আসছে তাদের যদি চাল বেচে দেয়, মানে গুডস গুলো যদি বেচে দেয়, তাহলে হচ্ছে গুডস রিডিউস হতে পারে, গুডস কমতে পারে। দেখো আমি যদি বলি সেল বাদ দাও, সেল তো তোমরা করেছো, সেল বাদ দাও, এছাড়া কি কারণে গুডস কমতে পারে, গোডাউন থেকে গুডস আর কি কারণে কমতে পারে, সেল ছাড়া। দেখো আমি বলে দিচ্ছি, তোমরা অনেক কিছু জানো না, এগুলো জেনে নাও। চ্যারিটি, স্যার চ্যারিটি জিনিসটা কি, দেখো চ্যারিটি জিনিসটা কি বোঝার চেষ্টা করো। তোমরা দেখেছো অনেক সময় পাড়ায় পুজো হয়, ঠিক আছে, ঠিক আছে, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, ঠিক আছে, ঠিক সেরকম পাড়ার কমিটি থেকে কখনো কখনো কোনো বড় দোকান, মুদিখানা দোকানকে বলে যে না আমার যে এখানে পুজো হচ্ছে, তো এখানে যদি কিছু ডোনেট করো খুব ভালো হয়, বা এমনও হয় যে কোনো দোকানদার বলে যে এখানে তো পুজো হচ্ছে, ঠাকুরের পুজো হচ্ছে, এই অষ্টমীর দিন যে ভোগ রান্না হবে, ভোগ রান্নার জন্য যা লাগবে 2 বস্তা 3 বস্তা 4 বস্তা যা চাল লাগবে, ডাল লাগবে, আমি দেবো, যা চাল ডাল লাগবে আমি দেবো, তুমি বুঝতে পারলে তো। তার মানে কি করছে, কোনো একটা দান করছে, ভালো একটা কাজের জন্য দান করছে, তো দান করলে বিজনেসের গুডস কমতে পারে কি কমতে পারে না, কমতে পারে, ঠিক আছে। তো চ্যারিটি বললাম, আর কি লস বাই ফায়ার, দেখো লস বাই ফায়ার জিনিসটা কি বোঝার চেষ্টা করো, যে ধরো মুদি দোকানের কথা বলছি বা ধরো চালের বিজনেসের কথা বলছি, ধরো গোডাউনে চাল আছে, কোনো কারণে গোডাউনে যদি আগুন লেগে যায়, তাহলে গোডাউনে যদি আগুন লেগে, তাহলে চালের বস্তা যতগুলো চাল আছে সব চালগুলো পুড়ে যাবে, তাহলে কি সেই চালগুলো কমে যাবে না, গোডাউনের গুডস কমে যাবে না,
তাহলে এই কারণে ঘুষ কমতে পারে, চ্যারিটির জন্য কমতে পারে, লস বাই ফায়ার জন্য কমতে পারে। লস বাই থেফট, স্যার লস বাই থেফট জিনিসটা কি? দেখবে বড় বড় বিজনেসে গোডাউনে অনেক এমপ্লয়ি থাকে, কোনো একজন অসৎ এমপ্লয়ি আছে, ঠিক আছে, ডিসঅনেস্ট এমপ্লয়ি। তো এরকম যদি কোনো এমপ্লয়ি থাকে, ও কি করতে পারে, ওরা কি করতে পারে, দোকান থেকে চুরি করে নিতে পারে, চাল চুরি করে নিয়ে গেল, অল্প অল্প করে মানে হয় চাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এই ক্ষেত্রেও তো গুডস কমতে পারে। আচ্ছা আর কি বলেছে, ফায়ার, ফায়ার তো আগেই বললাম, ফায়ার মানে স্টোলেন, ঠিক আছে, এই যেটা থেফট সেটাই স্টোলেন, স্টোলেন মানেও চুরি করা, থেফট মানেও চুরি করা, কখনো কখনো স্টোলেন থাকবে, কখনো থেফট থাকবে। আচ্ছা উইথড্র ফর পার্সোনাল ইউজ, এই যে ব্যবসার যে মালিক, তারও তো খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে, ঠিক না, তারও তো খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে, তার ফ্যামিলি আছে, তো কি করতে পারে, ও বিজনেসে যে গোডাউনে যে চাল আছে, ও তো চাল নিয়ে যেতে পারে, ও তো চাল নিয়ে যেতে পারে ঘরের জন্য, ঠিক আছে, ভাত টাত খাওয়া হবে তার জন্য চাল নিয়ে যেতে পারে, তাহলেও তো গুডস কমতে পারে। আচ্ছা আর কি কারণে, ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। দেখো এই যে দেখো আমরা যে টিউশন করি, পড়াই, অনেক বড় বড় পাবলিশার্স আছে, যারা কি করে, তারা পাবলিশার্স গুলো তাদের যে বই আছে, পাবলিশার্স গুলো আমাদের কাছে একটা করে স্যাম্পল কপি পাঠিয়ে দেয়। তোমরা দেখছো, তোমরা অনেক জায়গায় বই কিনেছো বা অনেক টিচারের কাছে পড়েছো, দেখবে অনেক বই লেখা থাকে নট ফর সেল, স্পেসিমেন কপি, ঠিক আছে, স্পেসিমেন কপি নট ফর সেল, তার মানে কি, তারা ওই বইগুলো দিচ্ছে, তারা কি করছে, একটা বিজ্ঞাপন করছে, একটা প্রচার করছে, অ্যাড দিচ্ছে, অ্যাড দেওয়ার চেষ্টা করছে। তার মানে ধরো কোনো একটা পাবলিশার, সাপোজ ধরে নিলাম তোমরা রবীন্দ্র লাইব্রেরির নাম শুনেছো, তো রবীন্দ্র লাইব্রেরি কি করে, অনেক টিচারের সঙ্গে ওদের কন্ট্যাক্ট আছে, সেই সমস্ত ওদের কিছু বই আছে, সব বড় বড় টিচারের কাছে একটা একটা করে কপি দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে বলছে যে আমাদের যে রবীন্দ্র লাইব্রেরি বা ছায়া প্রকাশনী বা টিডি পাবলিকেশন, এরকম যে পাবলিকেশন আছে, ওরা একটা একটা করে বই দিচ্ছে, সমস্ত বড় বড় কোচিং সেন্টারে দিচ্ছে, যাতে টিচাররা যাতে সাজেস্ট করে যে এই বইগুলো মার্কেটে এসছে, এই বইগুলো তোমরা কেনো। তার মানে ওয়ান টাইপ অফ কি, একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কোম্পানি। তো আমি যদি বলি, এই ধরো আমি যদি বিজনেসের কথা বলি, আমার ধরো চালের বিজনেস, ধরো আমার ভালো নতুন চাল এসে, বাসমতি রাইস এসছে, তো কি করলাম, আমি কোনো একটা বড় কোনো বিজনেসম্যানকে, মানে যারা চালের বিজনেস করে, তাকে বললাম এই যে এই চালটা নিয়ে যাও, এই যে এই বাসমতি রাইসটা নিয়ে যাও, এর জন্য কোনো টাকা দিতে হবে না, চালটা খেয়ে দেবে, যদি ভালো লাগে তাহলে অর্ডার করো, মানে ওয়ান টাইম অ্যাড দিচ্ছি, ঠিক আছে, তো এটাকে বলে ফ্রি স্যাম্পল। আচ্ছা আর কি বলে, গুডস গিফটেড টু এমপ্লয়িজ চাইল্ড, এই যে ফার্মে আছে, ফার্মে অনেক এমপ্লয়ি চাকরি করে, তো এমপ্লয়ীদের অনেক চিলড্রেন থাকে, ঠিক আছে, এমপ্লয়ীদের চিলড্রেন থাকে, তো কিছু গিফট আছে, মানে কিছু গুডস আছে, সেই গুডস গুলো এমপ্লয়ি ছেলে মেয়েদের গিফট করছে, ঠিক আছে, তাহলেও তো গুডস কমতে পারে। তার তোমরা বুঝতে পারলে বিজনেস থেকে গুডস কি কারণে কমতে পারে, সেল ছাড়া, বিজনেস সেল হলে তো গুডস কমবে, সেল ছাড়া কি কারণে কমতে পারে। তোমরা এই জিনিসটা জানি না, চ্যারিটিটার কথা বুঝতে পেরেছো, আমি বলছি, তোমরা দেখবে এই ধরো কিছুদিন আগে ধরো কি হলো, আমফান হলো, ঠিক আছে, তো বা অনেক সময় বন্যা হয়, কি করে অনেক দোকানদাররা না, ওদের যে সমস্ত ওদের মানবিকতার খাতিরে কি করে, অনেক সময় দোকানে চাল ডাল গিফট করে দেয়, ঠিক আছে, গিফট করে দেয়। বা ধরো এই যে কিছুদিন আগে তোমার কি হলো, কিছুদিন আগে আমফান হলো, তো ওদের যদি ইচ্ছা হয়, আমার চালের দোকান আছে, ঠিক আছে, আমি এক বস্তা চাল দিলাম, আমার খুব খারাপ লেগেছে, ওদের এত অনেক ক্ষতি হয়েছে, আমি এক বস্তা চাল দিলাম। তার মানে কি হচ্ছে, ব্যাপারটা তো বুঝতে পারছো, তার মানে কি হচ্ছে, আলটিমেটলি তো বিজনেসের গোডাউন থেকে গুডসটাই কমছে, তাই না। মোট কথা তোমাকে মাথায় রাখতে হবে কি কি কারণে বিজনেসের গুডস কমতে পারে, ঠিক আছে, সেল ছাড়া এই কারণগুলোতে গুডস কমতে পারে। এই এন্ট্রি গুলোতে অনেকেই বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, এই এন্ট্রি গুলো এখন শিখে রাখো, এমন কিছু কঠিন নেই, একদম ইজি, বুঝতে পারলে ইজি, মুখস্থ করলে কঠিন। তো সমস্ত জিনিস বলে দিলাম। এইবার দেখো, এবার আমি তোমাদের বলি, তোমরা বলতে পারবে এক্সপেন্সেস, এই এক্সপেন্সেস আর লসের মধ্যে কি ডিফারেন্স আছে। আমি যদি বলি এক্সপেন্সেস আর লসের মধ্যে কি ডিফারেন্স আছে, তাহলে বুঝতে পারবে, এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সপেন্সেস আর লসের মধ্যে দেখো, এক্সপেন্সেস আর লসের মধ্যে, এক্সপেন্সেস মানে আমি যেই খরচটা করতে চাই, আজকে যদি আমি কারোর বাড়িতে ভাড়া থাকি, তো বাড়ি জায়গাতে তো প্রতি মাসে ভাড়া দিতে হবে, তাই না, আমি যদি কারোর বাড়িতে ভাড়া থাকি, প্রতি মাসে তো বাড়ি ভাড়া দিতে হবে, এটা তো আমার খরচ করতে, আমি জানি এই খরচটা আমার করতে হবে। কিন্তু এই ধরো তোমরা কি আমাকে টিউশন করছো, ঠিক আছে, তো প্রতি মাসে, প্রতি মাস শেষ হলে একটা মাইনা দিতে হবে তো আমাকে, তো তোমরা তো জানো যে না এই খরচটা করতে হবে, তোমরা জানো এই খরচ। কিন্তু যে লসের কথা বলি, যদি লসের কথা বলি, যেটা আমার জানা নেই, ধরো আমি রাস্তা দিয়ে, আমি ধরো ট্রেনে যাচ্ছি, এবার আমার মানি ব্যাগে কিছু টাকা আছে, মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, ঠিক আছে, এটা তো আমি জানি না, আমার অজান্তে যে ঘটনাটা ঘটে গেছে, আমার অজান্তে, আমি জানি না, আমার অজান্তে ঘটনা ঘটে গেছে, এটাই তো তোমার লস। বা আমি যদি ব্যবসার দিক দিয়ে বলি, ধরো ফার্মে অনেক এমপ্লয়ি চাকরি করে, কিছু এমপ্লয়ি আছে বাজে এমপ্লয়ি, কি করে, ওদের টার্গেট থাকে কাজে ঢুকবে, সবকিছু চুরি করে, ও কি করলো, বিজনেস থেকে গুডস চুরি করতে পারে, আরে নগদ ক্যাশ টাকাও চুরি করতে পারে, ক্যাশ বক্স থেকে দেখলো মালিক নেই, চলো একটা করে একটা নোট চেপে দিই, তো ক্যাশ টাকাও তো চুরি করতে পারে। তার মানে কি, এটা কি মালিকের নিজের অজান্তে হয়েছে,
এটা কিন্তু মালিক তো জানে না, মালিকের অজান্তে হয়ে গেছে, এটা হচ্ছে লস। ঠিক আছে, তো এরকম অনেক জিনিস আছে। কিন্তু এখন যদি বলি চ্যারিটির কথা, চ্যারিটি কি? চ্যারিটি হচ্ছে মালিক জানে যে পাড়ায় পুজো হচ্ছে, পাড়ায় কালী পুজো হচ্ছে, কালী পুজোয় ভোগ রান্না হবে, তার জন্য আমি 2 বস্তা চাল, 2 বস্তা ডাল, ঠিক আছে, 5 কেজি তেল দেবো, সর্ষের তেল দেবো। তো মালিক নিজেই দিচ্ছে, মানে বিজনেস নিজে থেকেই দিচ্ছে, বিজনেস খুশি হয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবসার খরচ, এটা ব্যবসার খরচ। কিন্তু ব্যবসা থেকে যদি কোনো ব্যবসাদার কোনো কারণে একটা আগুন লেগে গেল, তো বিজনেসে অনেক ক্ষতি হয়ে গেল, এটা তো ক্ষতি হয়ে গেল। বিজনেসে যদি আগুন লেগে যায়, মালিক তো চাইনি আমার বিজনেসে আগুন লাগুক, কিন্তু আগুন লেগে গেছে, তাহলে বুঝতে পারলে খরচ আর ক্ষতির মধ্যে, এক্সপেন্স আর লসের মধ্যে ডিফারেন্সটা কোথায়, সেটা কি বুঝতে পেরেছো? তো একটা একটা করে জার্নাল করাচ্ছি, দেখো একটা একটা করে জার্নাল করাচ্ছি। প্রথমে যদি বলি সেলফ বাদ দাও, চ্যারিটির কথা যদি বলি, তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, ধরো পাড়ায় ধরো একটা দুর্গাপুজো হচ্ছে, ঠিক আছে, বিজনেস এই ফার্ম করেছে, ঠিক আছে, আমি 5 বস্তা চাল দিয়ে দেবো, এই যে পাড়ায় পুজো হচ্ছে তার জন্য আমি 5 বস্তা চাল দিয়ে দেবো। ঠিক আছে, এই যে 5 বস্তা চাল দিয়ে দেবে, এই যে চাল দিল, ফার্ম যে চাল দিল, তার বদলে ফার্ম তো পাড়ার পুজো কমিটিকে চাল দিল, তার বদলে ফার্ম কি কোনো টাকা পেয়েছে পুজো কমিটি থেকে? না স্যার, টাকা পায়নি। টাকা পেলেও তুমি তখন বলতে পারতে টাকা তো পাই না, ফার্ম পুজো কমিটিকে চাল দিয়ে টাকা পেলে তুমি তো সেল হয়েছে। আরে সেল কোনটাকে বলে? আমি কাউকে গুডস বেচলাম, সে আমাকে টাকা দিল, তার মানে এটা তো ফার্ম খুশি হয়ে চাল দিল, ভালো কাজের জন্য একটা চাল দিল, চাল মানে গুডস দিল। ঠিক আছে, এক্ষেত্রে তো ফার্ম কোনো টাকা পাবে না, এক্ষেত্রে কোনো ফার্মটা কোনো টাকা পাবে না। তার মানে বুঝতে পারলে তো? বলো, ফার্মের গুডস বাড়লো না কমলো? স্যার, ফার্মের গুডস কমে যাচ্ছে। আর গুডস বলতে বুঝতেই পারছো, গুডস কি করে তৈরি হয়, গুডস কি করে, ফার্মের গুডস কি করে তৈরি হয়? যদি ফার্ম, দেখো এখানে লিখছি পারচেসেস, ঠিক আছে, ফার্ম যদি গুডস কেনে, তখনই তো ফার্মের স্টকে গুডস বাড়বে, তাই না? ফার্ম যদি গুডস না কেনে, তাহলে ফার্মে গুডস আসবে কি করে? মানে ফার্ম গুডস কিনেছে বলেই তো তোমার গোডাউনে গুডস এসেছে, আর গুডস কিনেছে মানে পারচেজ করেছে, ঠিক তো? এইবার ধরো ফার্ম কি করলো, গিফট করে দিল। গিফট কোথায় করলো? গিফট ধরো কোনো ভারত সেবাশ্রম সংঘ হতে পারে, রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, কোনো পুজো কমিটি, কোনো আমফান হলো, ঝড় হলো, কোনো বন্যা হলো, সেখানে সমস্ত গিফট খুশি হয়ে ডোনেট করতে পারে। তাহলে খুশি হয়ে যদি গিফট ডোনেট করে, তাহলে কি হবে স্যার? বিজনেসের গুডস কমে যাবে, একটা বলতে পারো গুডস কমে যাবে, বা বলতে পারো ফার্ম যত টাকার গুডস পারচেজ করেছিল, দেখো আমি মনে করলাম ফার্ম গুডস পারচেজ করেছিল 1 লাখ টাকা, আর গিফট করলো কত? 10,000 টাকার গুডস গিফট করলো। তাহলে 10,000 টাকার গুডস যদি গিফট করে, বোঝার চেষ্টা করো, 10,000 টাকা যদি গুডস গিফট করে, তার মানে বিজনেসে যত টাকা গুডস ছিল সেই গুডস বাড়বে না কমবে? স্যার, গুডস কমবে। একদিক দিয়ে বুঝলাম গুডস কমবে, আর একদিক দিয়ে যদি বোঝাই, ফার্ম পারচেজ করেছিল 1 লাখ টাকা, মানে ফার্মের খরচ হয়েছিল 1 লাখ টাকা, এখন 10,000 টাকার গুডস গিফট করে দিল, মানে খরচ 10,000 টাকা কমে গেল। খরচ কি হলো? খরচ 10,000 টাকা কমে গেল না? খরচ, এখানে খরচটার নাম কি স্যার? এখানে খরচটার নাম পারচেসেস। ধরো আমি এটা হচ্ছে 1 নম্বর, আমি এই পয়েন্টটা করছি, ফার্মের 10,000 টাকা খরচ কি হলো? ফার্মের 10,000 টাকা খরচ কমে গেল, আর খরচকে কমাতে গেলে কি করতে হয়? খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে খরচটার নাম হচ্ছে পারচেসকে আমরা ক্রেডিট করি। তাহলে বুঝতে পারলে তো? 1 লাখ টাকার গুডস কিনেছিল, গুডস কিনতে তো খরচ করতে ছিল, 1 লাখ টাকা খরচ হয়ে গেছিল, ঠিক আছে? এবার 1 লাখ টাকার মধ্যে 10,000 টাকার গুডস চ্যারিটি করে দিল, ঠিক আছে, মানে গিফট করে দিল, পরোপকার, মানে চ্যারিটি মানে কি বলবো, গিফট করে দেওয়া। তো গিফট করে দিল কোন একটা পুজো কমিটিতে, 10,000 টাকার গুডস গিফট করে দিল। তাহলে 10,000 টাকা যখন গুডস গিফট করে দিল, ঠিক আছে, তাহলে এখন তো ফার্মের খরচ হচ্ছে, কোথায় গিফট করলো? ফার্ম মানে কোন একটা পুজো কমিটিকে গিফট করলো, পুজো কমিটিকে যদি কোনো গুডস গিফট করে, সেটাকে বলে চ্যারিটি, আর চ্যারিটি হচ্ছে ব্যবসার এক ধরনের খরচ। এখানে খরচটার নাম কি স্যার? খরচটার নাম হচ্ছে চ্যারিটি। খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, ঠিক আছে, চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, ক্রেডিট কি হবে? ফার্মে যত টাকার গুডস ছিল, গুডস তো কমে গেল, গুডস মানে পারচেজ কমে গেল, তো পারচেজ খরচকে কমাতে গেলে কি করতে হয় স্যার? ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখবো পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে, এখানে লিখবো কি? পারচেসেস অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে, বুঝতে পারলে? পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট কেন হলো? চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। তার মানে ফার্মে যত টাকার গুডস ছিল, 1 লাখ টাকা যে গুডস কিনেছিল, তার মধ্যে 10,000 টাকার গুডস, পাড়ায় পুজো হবে, দুর্গা পুজো হবে, তার জন্য 10,000 টাকার গুডস ও দান করে দিল, গিফট করে দিল। তার মানে কি হচ্ছে?
স্যার এই যে দান করে এটা হচ্ছে ফার্মের এক ধরনের খরচ, বুঝতে পারছো কেন খরচ হলো? ফার্ম কি এই যে 10,000 টাকা গুডস দিল তার বদলে কি ফার্ম কিছু পেয়েছে? না স্যার, কিছু পায়নি, কিচ্ছু পায়নি। তাহলে ফার্ম খরচ করলো, এখানে তো ফার্ম খরচ করলো। তাহলে খরচ হলে কি হয়? খরচ হলে কি হয়? খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, 1 লাখ টাকার গুডস ছিল, এখন 10,000 টাকার গুডস কমে গেল। তাহলে মানে গুডস কমে গেল মানে পারচেজ কমে গেল। পারচেজ তো পারচেজ কি আমার খরচ, খরচকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর হচ্ছে লস বাই ফায়ার। 1 লাখ টাকার মধ্যে কি হলো স্যার? 10,000 টাকার গুডস বেরিয়ে গেল, 10,000 টাকার গুডস বেরিয়ে গেল, এটা বললাম 10,000 টাকার গুডস। লস বাই ফায়ার, সাপোজ 5,000 টাকার গুডস, 5,000 টাকার গুডস ধরো আগুন লেগে গেছে। কত টাকার গুডস আগুন লেগেছে স্যার? 5,000 টাকার গুডস আগুন লেগেছে। তা 5,000 টাকার গুডস যদি আগুন লাগে, গোডাউনে যত টাকার গুডস ছিল তার মধ্যে 5,000 টাকার গুডস তো কমে গেল, আগুন লেগেছে মানে গুডস তো কমে গেল। তার মানে বোঝার চেষ্টা করো, গুডস যদি কমে যায়, গুডস যদি কমে যায় মানে গুডস মানে কি? পারচেজ। আবার তো সেই 1 লাখ টাকা ছিল, তার মানে 10,000 টাকা বেরিয়ে গেছে পারচেজ, এখন 5,000 টাকার পারচেজ তো বেরিয়ে যাচ্ছে। তো পারচেজ তো আমার খরচ, খরচ আবার কমে যাচ্ছে। খরচ কমাতে গেলে কি করতে হয় স্যার? ক্রেডিট করতে হয়। এই মাত্র বললেন খরচটা কমাতে গেলে ক্রেডিট করতে হয়। 2 নম্বর এন্টার করছি, কত টাকা খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাই লিখবো এখানে টু পারচেজেস, টু পারচেজেস। ঠিক আছে, এখানে লস বাই ফায়ার, কি বললো? লস বাই ফায়ার। 5,000 টাকার গুডস আগুন লেগেছে, আগুন লেগেছে। আগুন লাগা কি স্যার? আগুন লাগলে বিজনেসের ক্ষতি হয়। কিছুক্ষণ আগে বললাম আগুন লাগলে এটা বিজনেস কিন্তু চাইনি আগুন লাগুক, কিন্তু আগুন লেগেছে, বিজনেসের ক্ষতি। আর আমি বলেছি যত খরচ ক্ষতি সমস্ত, কি বলেছি? খরচ বাড়লে কি হয়? খরচ বা ক্ষতি মানে এক্সপেন্সেস বা লসেস, এগুলো বাড়লে ডেবিট করতে হয়। তার মানে এখানে যে লস বাই ফায়ার, এটাকে তোমরা ডেবিট করবে। কি করবে? লস বাই ফায়ার ডেবিট করবে। লস বাই ফায়ার এটা করবে, এই অ্যাকাউন্টটা করবে ডেবিট। হয়ে গেল 3 নম্বর পয়েন্ট। এটা 2 নম্বর হলো। 3 নম্বর পয়েন্ট, এটা আশা করি বলার কিছু নেই, কারণ 3 নম্বর যা আর 2 নম্বর একই জিনিস। শুধু এখানটায় এটা তো পুরোটাই খরচ। লস বাই টেপ এটা ক্ষতি, লস বাই ফায়ার আগেই বললাম ক্ষতি, লস ঠিক আছে, লস বাই স্টোলেন, ঠিক আছে, এটাও ক্ষতি। তাহলে ক্ষতি বুঝতেই পারছো। এইগুলো এই পুরো যে অ্যাকাউন্টটা বললাম, তাহলে কি লিখবো জার্নালটা? লস বাই ফায়ার থাকে লস বাই ফায়ার, লস বাই থেফটের জায়গায় লস বাই থেফট, আর স্টোলেন হলো স্টোলেন। তো বুঝতে পেরেছো। এবার পরেরটা বলি, উইথড্রন ফর পার্সোনাল ইউজ। তো ধরো এই যে ফার্ম, এই যে ফার্মের যে একটা নিশ্চিত ব্যবসার মালিক আছে, তো যে মালিক তারও তো বাড়িতে খাওয়া দাওয়া করতে হয়, ফ্যামিলি আছে। ও ধরো 1 বস্তা চাল নিয়ে গেল এই মাসে খাওয়ার জন্য, 1 বস্তা চাল নিয়ে গেল। তোমরা বলো বিজনেস থেকে, এই যে বিজনেস এ ফার্মের যে গোডাউন আছে, গোডাউন থেকে চাল বাড়বে না কমবে? স্যার গোডাউন থেকে চাল কমে যাচ্ছে, গোডাউন থেকে চাল কমেছে মানে, চাল কমে যাচ্ছে মানে গুডস কমে যাচ্ছে, গুডস কমে যাচ্ছে। আর গুডসটা কি? পারচেজ। তার মানে পারচেজ কমে যাচ্ছে। ঠিক আছে, পারচেজ হয়, পারচেজ তো খরচ, খরচকে কমাতে গেলে কি করতে হয়? পেইড করতে হয়। তার মানে একটা জিনিস বুঝতে পারলে, 4 নম্বর পয়েন্টটা কি হবে আমাদের? পারচেজ ক্রেডিট হবে। এটা মাথায় ঢুকেছে, এটা মাথায় ঢুকেছে, পারচেজটা ক্রেডিট হবে। আচ্ছা এবার বলো উইথড্রন ফর পার্সোনাল ইউজ। আগে ডিটেইলসে বুঝিয়েছি, উইথড্রন ফর পার্সোনাল ইউজ নিজের প্রয়োজনে নিয়ে নিবে। কি নিয়েছে বলতে পারবে? এখান থেকে কি নিয়েছে স্যার? গুডস, গুডস নিয়েছে, নিজের প্রয়োজনে গুডস নিয়েছে। কে নিয়েছে? আরে নিজের প্রয়োজনে কে নেবে? মালিকই নেবে। আর কে নেবে? নিজের প্রয়োজনে মালিক ছাড়া কে নেবে? মালিক। মালিক যদি বিজনেস থেকে নিজের প্রয়োজনে কিছু নেয়, তাকে কি বলে? আগে অনেকবার বলেছি, বেসিক অ্যাকাউন্টিং আমি এই নিয়ে অনেক বড় একটা নোট লিখেছি। তাহলে কি বললাম? ব্যবসার মালিক বিজনেস থেকে নিজের প্রয়োজনে যদি কিছু নেয় তাকে বলে ড্রয়িংস। কি বলে? ড্রয়িংস। ব্যবসার মালিক নিজের প্রয়োজনে সে ও টাকাও নিতে পারে, আবার গুডসও নিতে পারে, যা খুশি নিতে পারে। গুডস কেন, আরো অনেক কিছু নিতে পারে, টাকা, গুডস, অ্যাসেট, যা খুশি নিতে পারে। যাই নিক না কেন তাকে ড্রয়িংস বলে, তাকে ড্রয়িংস বলে। ড্রয়িংস কোন এটা পড়ে? আমি বলেছি ড্রয়িংস বিজনেসের ক্যাপিটালকে রিপ্রেজেন্ট করে। ড্রয়িংস তো মালিকের টাকা, তো ড্রয়িংস মানে ক্যাপিটালকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এক্ষেত্রে ক্যাপিটাল বাড়ছে না কমছে? এক্ষেত্রে ক্যাপিটাল বাড়ছে না কমছে? ধরো মালিক ব্যবসা শুরু করার সময় 10 লাখ টাকা দিল, তার মধ্যে 1 লাখ টাকার গুডস তুলে নিল, স্যার ক্যাপিটাল তো কমছে। ও বিজনেস থেকে তুলে নিচ্ছে, বিজনেসে যত টাকার গুডস ছিল তার থেকে ও ধরো কিছু টাকার গুডস তুলে নিল। ঠিক আছে, তার মানে এই টাকাটা কি হলো? ড্রয়িংস। এটা ড্রয়িংস হলো তো। তার মানে বুঝতে পারছি, এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ক্যাপিটাল বাড়ছে না কমছে। ক্যাপিটাল বাড়ছে না কমছে। ধরো আমি তোমাকে বোঝাচ্ছি, বিজনেসের যে মালিক ও যখন ব্যবসা শুরু করেছিল, ও ধরো 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল। কত টাকা? ব্যবসাকে 1 লাখ টাকা দিয়েছিল। ঠিক আছে, এখন ওর দরকার, ও 10,000 টাকার গুডস তুলে নিল। তার মানে ব্যবসার কাছে ও আর কত পাবে? 1 লাখ পাবে না স্যার, 10,000 টাকা কম পাবে। তাহলে 1 লাখ থেকে 10,000 টাকা কম পেলে কত পাবে? 90,000 টাকা পাবে। এই 90,000 টাকা কি করে বের করলাম? স্যার আপনি ক্যাপিটাল থেকে 10 মাইনাস করবেন, ক্যাপিটাল তো কমলো। ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়? আমাদের রুল বলছে ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়।
ঠিক আছে? তাহলে বলি স্যার তাহলে ক্যাপিটাল ডেবিট লিখবো, না না না, ক্যাপিটালকে ডেবিট লিখো না, এখানে তোমরা ড্রয়িংস কে ডেবিট লিখো, ড্রয়িংস কে, ঠিক আছে? এটা ড্রয়িংস আমরা আগে শিখিয়েছি, ড্রয়িংস কে ডেবিট লিখো, ক্যাপিটালের জায়গায় তোমরা লিখবে ড্রয়িংস। স্যার কেন ড্রয়িংস লিখবো ক্যাপিটাল না লিখে? দেখো দেখো বলার চেষ্টা করো কেন ড্রয়িংস লিখবে। দেখো ব্যবসার মালিক ব্যবসা থেকে কি শুধু একবারই গুডস তুলবে? ও তো বছরে তো অনেকবার গুডস তুলবে, বছরে তো অনেকবার টাকা তুলবে, বছরে তো এমনও তো অ্যাসেট তুলতে পারে, তাহলে কতবার ক্যাপিটাল লিখবো? তাই কতবার ক্যাপিটাল যদি লিখি তাহলে আমরা কি বলছি, অ্যাকাউন্টিং ইজ দ্যান আর্ট, আর্ট হচ্ছে, আর্ট তো হচ্ছে না। তাই এর জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করে দিয়েছে, এটাকে বলছে ড্রয়িংস। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বরটা হয়ে গেল, 1 হলো 2 হলো 3 হলো 4 হলো। 5 নম্বর, 5 নম্বরটা কি বলেছে, গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। কিছুক্ষণ আগেই বলেছি, ধরো যেটা বললাম রবীন্দ্র লাইব্রেরি, ঠিক আছে, ও পাবলিশার্স ও প্রচুর বই ছাপায়, এবার ওর কাছে অনেক বড় বড় কোচিং সেন্টারের কন্ট্রাক্ট আছে, ঠিক আছে, সমস্ত টিচারকে ও একটা করে বই দিচ্ছে। ও এটাই বলতে চেয়েছে যে আমার বইগুলো তুমি তোমার স্টুডেন্টদের সাজেস্ট করো, সমস্ত স্টুডেন্টদের সাজেস্ট করো, যাতে আমার বইটা কিনবে, বই কিনলে কি হবে, রবীন্দ্র লাইব্রেরি সেল বাড়বে, তাই তো, রবীন্দ্র লাইব্রেরি সেল বাড়বে, ও একটা করে বই দিচ্ছে। আচ্ছা ও যদি বইগুলো দিচ্ছে, রবীন্দ্র লাইব্রেরির কথা বলছি, ও যদি বইগুলো দিচ্ছে তার মানে ওর যা বই আছে বই বাড়ছে না কমছে? স্যার বই কমছে, বই কমছে, ঠিক তো, বই কমছে। তার মানে কি, আমি যদি আমাদের এই বিজনেসের উদাহরণ দিয়ে বলি, ফার্ম 1 লাখ টাকার গুডস পারচেজ করেছিল, তার মধ্যে ও কিছু কাস্টমারকে বলতে পারো বা কিছু দোকানদারকে ও কিছু চাল গিফট করেছিল। গিফট করেছিল মানে কি, গিফট বলাটা ভুল, গিফট না, মানে ওদেরকে দিয়েছিল বলে এই চালটা ইউজ করে দেখো, বাড়িতে ইউজ করে দেখো, ভালো লাগলে বলো। কেন দিয়েছিল? অ্যাড করার জন্য, যাতে ওই চালটা যাতে মার্কেটে বিক্রি হয়, নতুন কোনো চাল এসেছে মার্কেটে যাতে বিক্রি হয়, তার জন্য ওদেরকে চাল দিয়েছিল, গিফট করেছিল। তোমরা দেখবে, তোমরা লক্ষ্য করে দেখবে, তোমরা অনেক ফোনের দোকানে দেখবে, যদি স্যামসাং এর কোনো সেন্টারের কথা বলি, স্যামসাং দেখবে অনেক ফোন আছে, ঠিক আছে, ওই ফোনগুলো ওরা অনেক দোকানে না দিয়ে দেয়, এমনি দিয়ে দেয়, এমনি। কেন দেয় জানো? দেখবে তোমরা ফোনের দোকানে ফোন কিনতে গেলে দেখবে অনেক ফোন এক্সট্রা সাজানো থাকে, ওই ফোনগুলো কিন্তু ওরা বিক্রি করে না, ওই ফোনগুলো বিক্রি করে সাজানো থাকে। কেন? অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে, এগুলো কি অ্যাডভার্টাইজমেন্ট কাজ করে, যাতে কাস্টমার এসে দেখবে। তো এরকমই জিনিস থাকে। তো আমরা যেটা দেখি, তোমরা তো নিশ্চয়ই দেখেছো, তোমরা যে কোচিং সেন্টারে পড়ো, তোমরা নিশ্চয়ই দেখবে অনেক টিচার দেখবে ফ্রিতে বই পাই, যেমন ইভেন আমরাও অনেক বই পাই, ঠিক আছে, আমরাও অনেক বই পাই। এই কারণের জন্যই আমাদের বইগুলো দেয়, বলে যে যেন আমরা যেন, যে আমার কাছে যে সমস্ত স্টুডেন্ট পড়তে তাদেরকে যেন ওই রাইটটা সাজেস্ট করি, ঠিক আছে। তার মানে কি, আমি যদি সাজেস্ট করি ওদের সেল হবে, ওদের সেল বাড়বে, এই কারণে যদি দিই, তাহলে ওরা তো একটা টাইপের অ্যাড করলো। তার মানে আমাদের বিজনেস কিছু চাল আর বাসমতি রাইসের কিছু নতুন প্যাকেট এসেছে, কাস্টমারকে দিয়েছে, কাস্টমারকে দেবে না, জেনারেলরা কাস্টমারকে দেবে না, ওরা কাদের দেবে, ওরা দেবে হচ্ছে বড় বড় বিজনেসকে, যেমন বড় বড় বিজনেসম্যানকে দেবে, ঠিক আছে, যারা বিজনেস মানে যাদের এই ফার্মের কাছ থেকে, আমাদের ফার্মের থেকে যারা ধারে গুডস কেনে, ঠিক আছে, তাদেরকে দেবে, বড় বড় কাস্টমারকে দেওয়া হবে, বড় বড় কাস্টমারকে দেবে, ছোট কাস্টমার নরমাল কাস্টমারকে দেওয়া হবে না, বড় কাস্টমার, ঠিক আছে, যার সঙ্গে প্রচুর ট্রানজাকশন হয়, তো ওদেরকে দেওয়া হবে। তো ওদেরকে দেওয়া হবে মানে কি, ওয়ান টাইম অ্যাড দিচ্ছি যাতে এই চালগুলো যাতে মার্কেটে বিক্রি হয়। তাহলে অ্যাড কি, বিজনেসের একটা খরচ, ঠিক আছে, খরচটার নাম কি, অ্যাডভার্টাইজমেন্ট। এখানে দেখো খরচটার নাম অ্যাডভার্টাইজমেন্ট, খরচটার নাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, খরচ বাড়লে ডেবিট করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। এইটা দেওয়ার ফলে এই যে এই গুডস গুলো সমস্ত কাস্টমার বা মার্কেটে দেওয়ার ফলে ফার্মের গুডস বাড়ছে না, কোন গুডস কমছে, মানে পারচেজ কমছে। পারচেজকে কমাতে গেলে কি করতে হয়, এইট করতে হয়, পারচেজ খরচ, খরচকে কমাতে গেলে এইট করতে হয়, হয়ে গেল। লাস্ট কি, লাস্ট বলছে তোমার 6 নম্বর, এখানে করে দিচ্ছি 6 নম্বর, কি বলছে, গুডস গিফটেড টু এমপ্লয়িজ চাইল্ড, এমপ্লয়িজ চাইল্ড, এরা ফার্মে অনেক এমপ্লয়ি চাকরি করে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়েদের কোনো কিছু গিফট করে, কোনো কিছু গিফট করে। স্যার কি গিফট করতে পারে? সাপোজ ধরো এখন চালের উদাহরণ থেকে বেরিয়ে গেলাম, চালের উদাহরণ থেকে বেরিয়ে গিয়ে মনে করলাম এখানে ধরো পেনের দোকান আছে, কি আছে, পেনের দোকান, মার্কার পেনের দোকান, মার্কার পেন না, নরমাল পেনের দোকান, পেন বেচে, পেন বেচা হয়। তো কি করলো, ফার্মের যে মানে ফার্ম যে আছে, যে এমপ্লয়ি আছে, বললো তোমার ছেলে মেয়েদের জন্য এই পেনটা নিয়ে যাও, ঠিক আছে, এই পেনটা নিয়ে যাও। তার মানে কি করলো, গিফট করলো, ঠিক আছে, এই পেনটা গিফট করলো। এটা কিন্তু চ্যারিটি হলো না, এটাকে চ্যারিটি বলে না, এমপ্লয়িদের ছেলে মেয়েদের গিফট। কাকে গিফট করেছে মাথায় রাখবে, ওটা ছিল পাড়ায়, ওটা ছিল পাড়ায় পুজো হচ্ছে, সেখানে গিফট করেছে, আর এখানে এমপ্লয়ি ছেলে মেয়েদের গিফট করেছে, ঠিক আছে, এমপ্লয়িকে কোম্পানিতে যারা চাকরি করে তাদের এমপ্লয়িকে গিফট করেছে। এটা কি, এটাকে বলে স্টাফ ওয়েলফেয়ার, মানে স্টাফ মানে এমপ্লয়িদের ওয়েলফেয়ার, এমপ্লয়িদের ভালোর জন্য। তাহলে এটাকে কি লিখবে, এটাকে লিখো স্টাফ ওয়েলফেয়ার, এটা হচ্ছে এক ধরনের খরচ, এটা হচ্ছে এক ধরনের খরচ, কোম্পানি বা ফার্মের একটা খরচ, ঠিক আছে, এটাকে বলে স্টাফ ওয়েলফেয়ার অ্যাকাউন্ট ডেবিট, এটা জন্য খরচ ডেবিট টু, আবার
গোডাউন থেকে গুডস কমে যাচ্ছে, গুডস মানে পারচেজ কমে যাচ্ছে, খরচ কমে যাচ্ছে, খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে দেখে নিব টু পারচেসেস অ্যাকাউন্ট। তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝে গেছো, ফার্মের থেকে গুডস কমছে কিনা। ফার্মের থেকে যদি গুডস কমে কি কারণে কমছে, সেল করেছে বলে গুডস কমছে। যদি সেল করে গুডস কমে তার জন্য তো আমরা আগেই করেছি, ওটা বলছি না। সেল ছাড়া অন্য কোনো কারণে যদি গুডস কমে, ঠিক আছে, সেল করলে তো টাকা আসবে, তো আমার ফার্মের থেকে গুডস কমছে কিন্তু কোনো টাকা আসেনি, তার মানে কি আমার খরচ কমে যাচ্ছে। খরচকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট। এখানে পারচেজ যে খরচ, খরচকে কমাতে গেলে ক্রেডিট করতে, পারচেজ ক্রেডিট, পার্টিকুলার এক্সপেন্সেস গুলো ডেবিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। টুকে নাও, এইটা হচ্ছে কঠিন, এই অঙ্কগুলো অনেকে করতে পারে, জানাগুলো করে দিও।